সবাইকে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাকে দেখা এবং শোনা যাচ্ছে না একটু প্লিজ জানাবেন। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ যারা বলতেছেন ক্লিয়ার। আমি তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ওয়াসিয়া পৃথুলা, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট প্রবৃত্ত। আপনারা সবাই হয়তো কম বেশি প্রবৃত্ত ব্যাপারে জানেন। প্রবৃত্ত একটি ইউথ লেড এনভায়রনমেন্টাল কনজারভেশন অর্গানাইজেশন, যেটার মেইন এইম হচ্ছে টু চেঞ্জ পিপলস মাইন্ডসেট অ্যাবাউট নেচার। It will work as the beginning of conservation of nature, and also it would encourage people to love and care about nature. আমরা অনেকেই হয়তো জানি যে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। প্রতি বছর 5th জুন এই দিবস পালন করা হয়। ইউনাইটেড নেশন এই দিবসটি পালন করে একটা মাত্র লক্ষ্যে, সেটা হচ্ছে পরিবেশ নিয়ে যাতে মানুষ সচেতন থাকে। 5th জুনকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে ডিক্লেয়ার করা হয়েছিল 1972-তে, এবং বর্তমানে 143টা কান্ট্রি এই দিনটা অ্যানুয়ালি সেলিব্রেট করে। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের জন্য অনেক আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু তবুও আমরা পরিবেশ নিয়ে সচেতন না। কেন? কারণ বাংলাদেশের মানুষ এখনো পরিবেশকে সেভাবে ভালোবাসে না। এই পরিবেশকে সংরক্ষণ করার দায়িত্ব আমার আপনার একার নয়। শুধুমাত্র আমার আপনার প্রচেষ্টায় কখনো পরিবেশ সংরক্ষণ করা সম্ভব না। আমাদের তাই আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা একান্তই কাম্য, যাতে আমরা পরিবেশকে সংরক্ষণ করতে পারি এবং একটি সুস্থ পরিবেশে বসবাস করতে পারি। আজকে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়েবিনারে আমাদের সাথে আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের লেকচারার মাহবুব আলম স্যার এবং লেকচারার আলমগীর কবির স্যার। স্যারা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন আশা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মহসিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো না? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে ঠিক মতো। ওকে। আমরা একটু কবির স্যারের জন্য অপেক্ষা করি, স্যার মানে এখনই জয়েন করবেন। স্যার আপনার কি অবস্থা স্যার? কোয়ারেন্টাইন কেমন কাটছে স্যার? কোয়ারেন্টাইন ভালোই কাটছে। অফিসের ব্যস্ততা কিছুটা কম, আর তোমাদের অনলাইন ক্লাস নিতে হয় এগুলো নিয়ে তারপরও রিমোটলি আসলে অফিসের ব্যস্ততা, অফিসে গিয়ে কাজ করার ব্যস্ততা কম হলেও বাসায় অফিসের অনেক কাজই বাসা থেকে করতে হচ্ছে। একটা বড় ভালো ব্যাপার হচ্ছে ফ্যামিলিকে সময় দিতে পারছি, যেটা অন্যান্য সময় এতটা সময় দেওয়া হয় না। এটা একটা পজিটিভ দিক বলা যায়। জি স্যার, জি স্যার, তাও ঠিক। স্যার এক মিনিট, কবি স্যার মনে হয় একটু প্রবলেম ফেস করছেন। আচ্ছা, হ্যাঁ, সর্ট আউট করুন। স্যারের একটু মনে হয় ব্রাউজারের সমস্যা হচ্ছে। স্যার হচ্ছে গিয়ে চলে আসবেন হয়তো কিছুক্ষণের মধ্যেই। সমস্যা না, আমরা একটু ওয়েট করি, কবির স্যার আসুন। জি স্যার।
আমি অডিয়েন্সের উদ্দেশ্যে তাহলে বলি, আজকের সেশনটা খুবই ইন্টারেক্টিভ এবং এডুকেটিভ এপিসোড হবে, তাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। যদি আমাদের টপিক রিলেটেড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, স্যাররা এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আর আমাদের সাথেই থাকবেন। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলে আজকের সেশনটা ইন্টারেক্টিভ এবং এডুকেটিভ এপিসোড হবে, তাই আপনারা সবাই স্যার আসলে কবির স্যার একটু প্রবলেম হচ্ছে, তাই আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করে 1-2 মিনিট একটু ওয়েট করি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। স্যার লকডাউন উঠার সাথে সাথেই তো আমরা আবার এয়ার পলিউশনে ফার্স্ট হয়ে গেলাম স্যার, জাস্ট এক্স্যাক্টলি। 2-3 দিনের মধ্যে স্যার। হ্যাঁ, ওইটাই তোমার রিসার্চাররা বলতেছিল যে তোমার এই এয়ার পলিউশন আবার ব্যাক করবে, খুব র্যাপিডলি ব্যাক করবে যখন এই লকডাউনটা রেস্ট্রিকশনটা উঠে যাবে। আমরা এগুলো নিয়ে কথা বলবো আমাদের আলোচনার সময়, যখন জি আমরা বিষয় স্যার। আমরা একটু ওয়েট জি করি স্যার। আসুক। জি স্যার। স্যার ব্রাউজার কেন জানি অ্যালাউ করছে না, একটু দেখি। স্যার আমরা কন্টিনিউ করি, স্যার হচ্ছে গিয়ে জয়েন করুক আমাদের। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, কবির স্যার এসে জয়েন করুক। স্যার কি বলেছে যে জয়েন আচ্ছা করতে একটু সময় লাগবে? স্যার হচ্ছে গিয়ে বলেছেন যে উনার ব্রাউজার একটু সমস্যা হচ্ছে। আমি বলেছি যে স্যারকে আবার একটু ট্রাই করতে, স্যার আচ্ছা, হয়তো কিছুক্ষণের মধ্যেই জয়েন করে ফেলবেন, নেট ঠিক আছে। মানে টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো। আচ্ছা স্যার, তাহলে আমরা শুরু করি। আমরা শুরু করি। আজকে এই আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা যে ওয়েবিনার যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে the probable challenges that the world may face during and after the pandemic and what will be our responsibilities as a citizen. সো আমি আবার দর্শকদের বলবো যে সবাই আমাদের সাথেই থাকবেন, কারণ খুবই একটা ইন্টারেক্টিভ সেশন হবে। আর আপনাদের যদি এটার ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ স্যারদের আস্ক করবেন, স্যাররা কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি বলবো যে প্রবৃত্তের রিক্রুটমেন্ট চলছে, সো যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে জয়েন করার জন্য প্লিজ রিক্রুটমেন্ট ফর্মটা ফিল আপ করবেন, আমাদের পাবলিক গ্রুপে অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে আর আমাদের পেজে এটা দেওয়া আছে। সো যারা ইন্টারেস্টেড প্লিজ আমাদের সাথে জয়েন করার জন্য রিক্রুটমেন্ট ফর্মটা ফিল আপ করবেন। আচ্ছা স্যার, তাহলে আমরা টপিকে চলে যাই। স্যার আমার আপনার কাছে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ কতটুকু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, আর আমাদের আর আগামীতে আমাদের কি ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে, স্যার এটা ব্যাপারে যদি আপনি কিছু বলতেন।
আচ্ছা, প্রথমেই ধন্যবাদ মুবাশিরাকে আজকে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই ওয়েবিনারে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আর পাশাপাশি আমি মুবাশিরাকে এবং মুবাশিরার দলকে অভিনন্দন জানাচ্ছি। কারণ হচ্ছে তারা পরিবেশ এবং সামাজিক দায়িত্ববোধ থেকে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, পবিত্র, এবং তারা এই প্ল্যাটফর্ম থেকে পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সচেতনতামূলক কাজ করছে। অলরেডি তারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছে। পাশাপাশি রিসেন্টলি যে সাইক্লোন আমফানের সাতক্ষীরা বেশ ক্ষতি হয়েছে, সেই জন্য হচ্ছে গিয়ে পবিত্র হচ্ছে সোশ্যাল পার্সপেক্টিভে তাদের জন্য কাজ করছে, তাদের জন্য ডোনেশন নিচ্ছে। সো আমরা সবাই চেষ্টা করবো আমাদের পার্সপেক্টিভ থেকে পবিত্রকে হেল্প করার জন্য, যাতে তারা সাইক্লোন এফেক্টেড যে মানুষজন আছে তাদেরকে হেল্প করতে পারে। আর পাশাপাশি আমার আশা থাকবে পবিত্র পরবর্তীতে বড় পরিসরে মাঠ পর্যায়ে আরো কাজ করবে। তো আমরা যদি আজকের বিষয়, ইনশাল্লাহ, আর আমরা যদি আজকের বিষয়ে আসি, তো আমরা সবাই জানি যে আমরা একটা আনপ্রেসিডেন্টেড ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এই একবিংশ শতাব্দীতে আমরা আসলে এই ধরনের ক্রাইসিসে এর আগে পড়িনি। কিন্তু এই ধরনের ক্রাইসিসের কথা কিন্তু আমাদের আগে থেকেই একটা প্রজেকশন আসছিল, সায়েন্টিস্টরা বলছিল। ইভেন আপনারা যদি দেখেন যে হচ্ছে গিয়ে যে বিল গেটস তার একটা টেড টক্সে কিন্তু এই ভাইরাসের কথা বলেছে যে এইরকম একটা ভাইরাস ট্রান্সমিশন বা আউটব্রেক হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে 2018 এবং 19-এর মাঝামাঝি একটা পেপার পাবলিশ হয়েছিল, যেখানে বলেছিল যে 19-এর শেষের দিকে এবং 20-এর শুরুর দিকে এই ধরনের একটা ট্রান্সমিশন হতে পারে। সো এইরকম প্রজেকশন ছিল, বাট আমরা আসলে কখনোই এভাবে প্রস্তুত ছিলাম না যে এই ধরনের একটা ক্রাইসিসের মুখোমুখি আমরা হব। আর আমরা সবাই বুঝতে পারছি যে এই আনপ্রেসিডেন্ট ক্রাইসিসের কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতির উপর ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়ছে। যদি আমরা স্পেশালি বলি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজ আর হচ্ছে আন্ডার ডেভেলপ কান্ট্রিজ যারা আছে, তারা একটা বড় সড়ো অর্থনীতি হুমকির সম্মুখীন হবে। আর এই আনপ্রেসিডেন্ট ক্রাইসিসে আমাদের অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে, এবং এই ক্রাইসিসের পরবর্তীতে আমাদের আরো অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। বাট এই চ্যালেঞ্জের কথার আগে আমি প্রথমে এই ক্রাইসিসের কিছু পজিটিভ দিক বলে দিই। আমরা যদি এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে বলি, সো আমরা হচ্ছে গিয়ে অপটিমিস্ট এনভায়রনমেন্টালিস্টরা দেখছি যে এই করোনা ভাইরাস আউটব্রেকের পরে যখন আমরা একটা রেস্ট্রিকশন সিচুয়েশনের মধ্যে আছি, যখন আমরা লকডাউনে আছি, তখন কিন্তু নেচার তার যে ক্ষতি সাধন হয়েছে, যে পলিউশন গুলো হচ্ছে, সে নিজেই কিন্তু হিল করছে। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা বেশ পজিটিভ দিক। আর আমরা যদি পজিটিভ দিকগুলো আরো স্পষ্টভাবে দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে আমাদের এয়ার পলিউশন কিন্তু অনেকটাই রিডাকশন হয়েছে। আমরা যদি বলি যে দুইটা সিগনিফিকেন্ট এয়ার পলিউটেন্ট কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড, যেটা হচ্ছে কলকারখানা এবং অটোমোবাইলস থেকে ইমিট হয়, সেইটার কিন্তু ইমিশন রেটটা অনেকটাই কাট হয়েছে। আর এই ক্ষেত্রে আমরা যদি ঢাকা সিটির এয়ার কোয়ালিটি দেখি, তাহলে আমরা কিন্তু ইজিলি ব্যাপারটা বুঝতে পারবো। যেমন হচ্ছে গিয়ে আমরা যদি এই রেস্ট্রিকশন অবস্থায় যেমন আমরা এপ্রিল এবং মে মাসে আমাদের যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা ছিল কিন্তু 1000 প্লাস মাইনাস, মানে 1000 থেকে কিছুটা বেশি বা কম, যেটা আমরা যদি বলি স্ট্যান্ডার্ড, সেই ক্ষেত্রে হচ্ছে মডারেট টু আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপ। আর এই রেস্ট্রিকশনের আগের মাসটা যদি আমরা একটু চিন্তা করি, যে ফেব্রুয়ারি 2020, তখন কিন্তু আমাদের এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 300 প্লাস মাইনাস, যেটা হচ্ছে ভেরি আনহেলদি টু হ্যাজার্ডাস স্ট্যান্ডার্ডে। আমি আরেকটু বলে নিই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে গিয়ে আমার একটা স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়, যার মাধ্যমে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট এরিয়ার বা একটা সিটির এয়ার কোয়ালিটি সম্পর্কে ধারণা পাই। এবং এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এস্টিমেশনটা কিন্তু কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। আর এই এস্টিমেশনটা বেসিক্যালি করা হয় যে আমাদের যে ডমিনেন্ট এয়ার পলিউটেন্ট গুলো আছে বা সিগনিফিকেন্ট এয়ার পলিউটেন্ট গুলো আছে, লাইক পার্টিকুলেট ম্যাটার 2.5, পার্টিকুলেট ম্যাটার 10, সক্স, নক্স এবং গ্রাউন্ড লেভেল ওজোন, এগুলো কনসেন্ট্রেশনের উপর মেজার করে কিন্তু এই ইন্ডেক্সটা দেওয়া হয়। সো আমরা যদি ঢাকা সিটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এপ্রিল মে মাসের এবং ফেব্রুয়ারি মাসের দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই করোনা ক্রাইসিসে আমরা যখন লকডাউন অবস্থায় আছি বা রেস্ট্রিক্টেড অবস্থায় আছি, তখন কিন্তু আমাদের এয়ার পলিউশন অনেকটাই রিডিউস হচ্ছে, আমাদের এয়ারের কোয়ালিটিটা ইমপ্রুভ করছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে গিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকছে এবং কলকারখানাগুলো বন্ধ থাকছে। আর এছাড়াও হচ্ছে গিয়ে আমরা দেখছি যে সাউন্ড অ্যান্ড ওয়াটার পলিউশনও রিডিউস হচ্ছে।
আমরা জানি যে আমাদের সাউন্ড পলিউশনের মেজর দুইটা সেক্টর হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট সেক্টর এবং কনস্ট্রাকশনাল সেক্টর। সো আমাদের এই লকডাউন থাকা অবস্থায় এই অ্যাক্টিভিটিসগুলো না থাকার কারণে আমাদের কিন্তু সাউন্ড পলিউশনটা অনেকটাই কমেছে, যেটা নর্মালি হচ্ছে ঢাকা সিটির সাউন্ড লেভেল যেটা 120 থেকে 130 ডেসিবেল এভারেজলি থাকে, যেটা হচ্ছে গিয়ে আমাদের ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল প্রচুর ডিজিজের জন্য রেসপন্সিবল। সেই লেভেলটা কিন্তু এই লকডাউনের কারণে অনেকটাই কমে এসেছে, যেটা 60 থেকে 70 ডেসিবেলে চলে আসছে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা যদি ওয়াটার পলিউশনের কথা বলি, সেখানে হচ্ছে কলকারখানা বন্ধ থাকার কারণে এই ওয়াটার পলিউশনটা কিন্তু অনেকটাই কমেছে, যেহেতু আমাদের কলকারখানাগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ওয়াটার কনজিউমার এবং ওয়েস্ট ওয়াটার প্রডিউসার যদি আমরা বলি। সো এই লকডাউনের কারণে কিন্তু আমাদের ওয়াটার পলিউশন এবং সারফেস ওয়াটার কোয়ালিটিও অনেকটা ভালো হয়েছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আমরা বলি যে আমাদের ওজোন লেয়ারও রিকভার করছে, এবং আমরা যেহেতু লকডাউন অবস্থায় আছি সেই ক্ষেত্রে আমাদের যে ন্যাচারাল এনক্রচমেন্ট বা ওয়াইল্ড লাইফ এনক্রচমেন্ট সেটা কিন্তু অনেকটাই কমেছে এই রেস্ট্রিকশনের কারণে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ন্যাচার এবং ওয়াইল্ড লাইফের উপর প্রেশারটা অনেকটা কমেছে। সো এগুলো হচ্ছে গিয়ে আমরা যদি এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে দেখি এবং অ্যাজ এ অপটিমিস্টিক এনভায়রনমেন্টালিস্ট যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্রাইসিসের কিছু পজিটিভ দিক এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই পজিটিভ ইম্প্যাক্টটা কতদিন থাকবে। এখন এক্সপার্টরা, আমি শুরুতেই বলেছি মুবাশিরকে যে এক্সপার্টরা বলছে যে এয়ার পলিউশন লেভেলস উইল বাউন্স ব্যাক যখন হচ্ছে এই কোভিড-19 রেস্ট্রিকশনটা কমিয়ে দেওয়া হবে। আমরা যদি বাংলাদেশের ঢাকা সিটির কথাই কল্পনা করি, যে আমরা হচ্ছে গিয়ে মে মাসের 30 তারিখ পর্যন্ত আমাদের রেস্ট্রিকশন ছিল, তারপরে কিন্তু রেস্ট্রিকশনটা ওপেন করে দেওয়া হয় সীমিত আকারে, অফিস আদালতগুলো খুলে দেওয়া হয়, গণপরিবহনগুলো খুলে দেওয়া হয়। এবং সেই থেকে আমরা যদি দেখি আমাদের লাস্ট 5 দিনের যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটা কিন্তু সেই আগের চিরচেনা জায়গায় চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে পিক সময়ে 200+ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে। তো হ্যাঁ, আর আমরা ঠিক যদি মে মাসের 30 তারিখ দেখি, সেইখানে কিন্তু দেখবা যে আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু 100 নিচে ছিল। তো আমরা এই থেকে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আমাদের এই লকডাউন শিথিল করা অবস্থায় আমাদের কিন্তু এই এয়ার পলিউশনের রেটটা আবার আগের জায়গায় চলে আসছে। এবং যখন আমরা রেস্ট্রিকশনটা পুরোপুরি তুলে দিব, তখন কিন্তু আমরা আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে ফিল আপ করার জন্য কিন্তু আমরা আরো ডেসপারেট হয়ে যাবো, আরো ডেসপারেট হয়ে কিন্তু আমরা এই এয়ার পলিউশনটাকে আরো ট্রিগার করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এই করোনা পরিস্থিতিতে কোভিড-19 এই প্যান্ডেমিকের সময়, যেহেতু এটা একটা ট্রান্সমিটেড ভাইরাসের মাধ্যমে হচ্ছে এবং ট্রান্সমিশনটা হচ্ছে গিয়ে আমরা যতই মানুষজনের কাছাকাছি যাব ততই ট্রান্সমিশন হওয়ার পসিবিলিটি থাকে। সো এই ট্রান্সমিশন রোধের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করা। সো যাদের সামর্থ্য হচ্ছে আমরা কিন্তু প্রাইভেট কার বা মোটরসাইকেল আমরা পারচেস করবো, এর মধ্যে আমরা চেষ্টা করবো নিজেদেরকে আইসোলেটেড বা সেফ রাখার জন্য আমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করার জন্য। আর যার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে করোনা পরবর্তীতে এইটা একটা ট্রাফিক কনজেশনের উপর একটা বড় ভূমিকা রাখবে, যার কারণে আমরা এয়ার পলিউশন যে হবে সেই এয়ার পলিউশন কন্ট্রোলটা কিন্তু আমাদের এই করোনা পরবর্তী পরিস্থিতিতে কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর একইভাবে যদি আমরা শব্দ দূষণ এবং পানি দূষণের কথাও বলি, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে করোনা এই পরিস্থিতি পরবর্তী সময়ে। আমরা যদি শব্দ দূষণের কথা বলি, যেহেতু লকডাউন শিথিল হয়ে গেছে, পুরোপুরি খুলে দিবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ট্রান্সপোর্টেশন সেক্টর, কনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু আবার পুরনো তাদের চিরচেনা পরিচিত ফর্মে চলে আসবে। সেই ক্ষেত্রে আমার শব্দ দূষণের লেভেলটা কিন্তু আগের জায়গায় চলে আসবে 120 থেকে 130 ডেসিবেল, যেটা আমরা অলরেডি কিন্তু দেখছি শিথিল করে দেওয়ার কারণে কিন্তু আমাদের এই শব্দ দূষণের যে বা শব্দের যে লেভেলটা সেটা কিন্তু অলরেডি 120-130-এর কাছাকাছি চলে এসেছে পিক সময় আমি বা অফিসের সময় যদি বলি। আর আমরা যদি পানি দূষণের কথা বলি, যেহেতু এই লকডাউন থাকা অবস্থায় হচ্ছে গিয়ে আমাদের কলকারখানা বন্ধ ছিল, সেই ক্ষেত্রে আমার কনজাম্পশন এবং দূষণটা কিছুটা কমলেও একটা দিক দিয়ে হচ্ছে গিয়ে আমরা যেহেতু এই ভাইরাসটা ট্রান্সমিশন রোধ করার জন্য আমাদেরকে হাত ধুতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ওয়াটার ইউজ এবং ওয়াটার ওয়েস্ট ডোমেস্টিক লেভেলে সেটা কিন্তু বাড়ছে। একটা রিসার্চে দেখা গিয়েছে যে আমরা WHO এর যে নির্দেশনা তা অনুসারে যদি আমরা 20 সেকেন্ড হাত ধুই, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে আমরা আগে যে পরিমাণ ওয়াটার ইউজ এবং ওয়েস্ট করতাম
তার থেকে কিন্তু আমাদের 15 থেকে 20 লিটার বেশি, মাথাপিছু বেশি, গড়ে হচ্ছে প্রত্যেক দিন মাথাপিছু 15 থেকে 20 লিটার বেশি ওয়াটার ইউজ করা হচ্ছে। সো এই যে ডোমেস্টিক লেভেলে আমাদের যে ওয়াটার ইউজ এবং ওয়াটার ওয়েস্ট বাড়ছে, এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সো এইটা আমাদের মোকাবেলা করতে হবে। আর এই যে করোনা পরিস্থিতিতে আমরা কিন্তু প্রচুর ডিসইনফেক্টেন্ট, ব্লিচিং ব্যবহার করছি, যার অন্যতম উপাদান হচ্ছে কিন্তু ক্লোরিন। আর এই ক্লোরিন ওয়াটারওয়েজ হয়ে আমাদের কিন্তু সারফেস ওয়াটারে আসছে, এবং সারফেস ওয়াটারে ক্লোরিনের মাত্রাটা বাড়ছে। তো এই ক্লোরিনটা কিন্তু আবার সারফেস ওয়াটারের যেই কেমিক্যালগুলো আছে তাদের সাথে কিন্তু রিয়েক্ট করে টক্সিক কম্পাউন্ড তৈরি করছে। আর এই টক্সিক কম্পাউন্ড অবশ্যই আমাদের অ্যাকোয়াটিক লাইফের জন্য, অ্যাকোয়াটিক প্ল্যান্ট বলি, অ্যানিমেল বলি, এদের জন্য একটা থ্রেট। পাশাপাশি হচ্ছে এটা পাবলিক হেলথ থ্রেটও আছে, যেহেতু আমাদের একটা সাইকেল আছে বা চেইন আছে, এই সারফেস ওয়াটারের সাথে আমাদের অ্যাটাচমেন্ট আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে দেখবো যে আমরা হচ্ছে গিয়ে এই করোনা পরিস্থিতিতে আমরা কিন্তু বিভিন্ন অফিস আদালতের এন্ট্রিতে অথবা মার্কেটের এন্ট্রিতে আমরা হচ্ছে একটা ডিসইনফেক্টেড টানেল ব্যবহার করছি। আর যেখানে হচ্ছে গিয়ে আমরা কিন্তু অতি মাত্রায় হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করছি। এবং WHO এর মতে কিন্তু এই যে ডিসইনফেক্টেন্ট টানেল, সেটার কিন্তু উপকারিতা অনেকটাই কম এই ভাইরাস নির্মূলে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেই মাত্রায় এই হাইড্রোজেন পারঅক্সাইড অথবা সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করছি, সেটা কিন্তু আলটিমেটলি যখন আমরা এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার চোখে বা মুখে অথবা শরীরে এক্সপোজ হবে, এবং এক্সপোজ হলে কিন্তু বিভিন্ন ফিজিক্যাল ইরিটেশন কিন্তু আমাদের হবে। সো এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমাদের উচিত যে এটা ব্যবহার না করা, এটা লিমিটেড করে দেওয়া সরকারের উচিত। আর আমরা যদি বলি যে একটা বড় এনভায়রনমেন্টাল এন্ড পাবলিক হেলথ চ্যালেঞ্জ, সেটা হচ্ছে গিয়ে মেডিকেল অ্যান্ড ইনফেক্টেড ওয়েস্ট ম্যানেজমেন্ট। যেহেতু এই করোনার কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা প্রচুর প্রেশার পড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিকেল ওয়েস্টও প্রচুর প্রডিউস হচ্ছে বা ইনফেক্টেড ওয়েস্ট প্রডিউস হচ্ছে। আমরা জানি যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই দুর্বল। সেই ক্ষেত্রে মেডিকেল বা ইনফেক্টেড ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে এটা আরো ভঙ্গুর অবস্থায় আছে। কিছু হসপিটাল যেমন CMH বা ভালো কিছু হসপিটাল হচ্ছে এটা তারা হচ্ছে তাদের জায়গা থেকে কিছুটা ম্যানেজ করে, বাট আলটিমেটলি আমাদের এই করোনা পরিস্থিতিতে যেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মেডিকেল প্লাস্টিক অথবা মাস্ক, গ্লাভস, এগুলো কিন্তু পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। আমরা যদি দেখি একটা রিপোর্টে বলা আছে যে শুধু গত মাসেই আমাদের হচ্ছে গিয়ে 250 টন হচ্ছে গিয়ে মেডিকেল ওয়েস্ট বা ইনফেক্টেড ওয়েস্ট প্রডিউস হয়েছে। এবং এই ওয়েস্টগুলো যারা ম্যানেজ করছে, যে স্যানিটারি ওয়ার্কাররা, তারা কিন্তু মানে প্রপার প্রোটেকশন ছাড়া এটা ম্যানেজ করছে। সো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকের কিন্তু সাইকোলজিক্যাল একটা ব্যাপার চলে আসছে যে এই ধরনের ওয়েস্টগুলো থেকে কিন্তু একটা ট্রান্সমিশন হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু অনেক ওয়ার্কাররা কিন্তু কাজ থেকে বিরত থাকছে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে। কিন্তু এর ফলশ্রুতিতে কিন্তু আমাদের একটা বড় ওয়েস্ট বার্ডেন ক্রিয়েট হবে। এর মধ্যে একটা আশার কথা বলি যে গার্বেজ ম্যান নামে একটা ইনস্টিটিউশন আছে, অর্গানাইজেশন আছে, তার যে এন্টারপ্রেনার বা ফাউন্ডার যে যাকে বলি, সে হচ্ছে কিন্তু নর্থ সাউথ থেকে আর্কিটেকচারে পড়াশোনা করেছে। আর্কিটেকচারে পড়াশোনা করে সে কিন্তু এখন ওয়েস্ট নিয়ে কাজ করছে। তো তার যে সামাজিক এবং পরিবেশের দায়িত্ববোধ থেকে সে কিন্তু এই করোনা পরিস্থিতিতে মেডিকেল ওয়েস্ট নিয়ে কাজ করছে। সো এইরকম কিন্তু আমাদের আরো ভলেন্টিয়ার অর্গানাইজেশন অথবা এন্টারপ্রেনার আসতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এই ধরনের বার্ডেনগুলোকে কিন্তু আমরা একা মোকাবেলা করতে পারবো না। আর আমরা যদি পরিবেশের দিক দিয়ে বলি, যে WHO এর মতে হচ্ছে গিয়ে ক্লাইমেট এবং ওয়েদার কন্ডিশনের সাথে কোভিড-19 ট্রান্সমিশন বা ইনফেকশনের সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও কিন্তু ক্লাইমেট চেঞ্জ এবং এয়ার পলিউশনের সাথে একটা পরোক্ষ সম্পর্ক রয়েছে কোভিড-19 রেসপন্সের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে ঢাকা সিটি বা বাংলাদেশের কথা যদি আমরা বলি, সবচেয়ে বেশি এয়ার পলিউটেড সিটি হচ্ছে ঢাকা এবং চিটাগং। এবং ঢাকা এবং চিটাগংকে কিন্তু আমরা কোভিড-19 হটস্পট হিসেবে দেখছি এবং সবচেয়ে ভালনারেবল। এবং আমরা যখন এই রেস্ট্রিকশন খুলে দিচ্ছি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যখন আবার 300+ মানে হ্যাজার্ডাস স্টেটে চলে আসছে, সো এই এয়ার পলিউশনের জন্য কিন্তু আমাদের আলটিমেটলি রেসপিরেটরি ট্র্যাকে বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে। পাশাপাশি এই ভাইরাসটা যেহেতু আমাদের রেসপিরেটরি ট্র্যাকেই অ্যাটাক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি বলা যেতে পারে যে যারা হচ্ছে এয়ার পলিউশনে এক্সপোজড হচ্ছে, তারা কিন্তু কোভিড-19 বেশি ভালনারেবল। তো আমরা দেখতে পাচ্ছি যে এয়ার পলিউশন বা ক্লাইমেট চেঞ্জের সাথে কিন্তু কোভিড-19 রেসপন্সের একটা সম্পর্ক রয়েছে।
সো আমার মনে হয় যে এগুলো বাংলাদেশের জন্য করোনার সময় এবং পরবর্তী বড় চ্যালেঞ্জ, যেগুলো আমাদের কঠোরভাবে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ মহর্ষিরা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর কবির স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। মাহবুব স্যার, আপনার কথা শুনে যা হচ্ছে কি আমরা বুঝতে পারছি যে করোনা শেষে পরিবেশের উপর খুব বড় একটা চাপ পড়ে যাবে, যেটা হয়তো আমরা সামলাইতে কিছু দেশ হয়তো পারবে, কিছু দেশ হয়তো পারবে না। তার মানে পরিবেশের উপর আলটিমেটলি খুব বড় একটা বার্ডেন পড়বে। সো তাইলে আমি আমার নেক্সট কোয়েশ্চেনটা আমি কবি স্যারকে করি যে করোনা মহামারীর প্রাদুর্ভাবের পূর্ব থেকেই অনেক ধরনের পরিবেশগত চ্যালেঞ্জ বিশ্বব্যাপী ছিল। তো এই করোনার সময়টা কি ধরনের পরিবেশগত চ্যালেঞ্জ আমরা হচ্ছে গিয়ে আমাদের সামনে অপেক্ষা করছেন? মাহবুব স্যার, মাহবুব স্যার কিছু বলে দিয়েছেন, আপনি যদি আরেকটু আসসালামু বিস্তারিত আলাইকুম, বলতেন। সবাইকে শুভ সন্ধ্যা। আলোচনার শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আমি কিছু টেকনিক্যাল সমস্যার কারণে লাইভে আসতে আমার লেট হয়েছে। আলোচনার শুরুতে প্রথমে প্রবৃত্তকে ধন্যবাদ জানাবো। আসলে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই ধরনের একটি অনুষ্ঠান খুবই প্রয়োজন ছিল, এবং একই সাথে আয়োজকদের আমি ধন্যবাদ জানাবো যে এই ধরনের অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে কিছু বলার এবং অতিথিদের কাছ থেকে কিছু শেখার সুযোগ দিয়েছে। এই জন্য আসলে পরিবেশগত চ্যালেঞ্জ বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন, বৈশ্বিক প্রেক্ষাপটে এর থেকে খুব বেশি পার্থক্য নাই। কিছু কিছু জায়গায় আমি মানে কিছু পার্থক্য দেখতে পাই, কিন্তু ওভারঅল যে সিনারিও এটা কম বেশি একই ধরনের। আমি কিছু সিনারিওর কথা বলবো যেগুলা পার্থক্য হলেও হতে পারে। অলরেডি কি ধরনের চ্যালেঞ্জ আছে এইগুলো আমি কিছুটা বলতে চাই, যেহেতু এই ধরনের সুযোগ অনেক সময় পাই না, এই জন্য এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমি প্রথম থেকে তোমাদেরকে একটু বলতে চাই। আসলে যে পরিবেশ বিপর্যয় এই শব্দটা কিন্তু নতুন না, এটা অনেক পুরাতন একটা শব্দ। মানব ইতিহাসের নগরায়ন বা এই নগর কেন্দ্রিক জীবনযাপন যখন থেকে শুরু হয়েছে, পরিবেশ বিপর্যয়ের কনসেপ্টটা তখন থেকে আসছে। কিন্তু প্রকৃতপক্ষে গ্লোবালি বড় আকারে যে পরিবেশ বিপর্যয়, এই ধারণাটা আসছে আমাদের 18 শতাব্দীতে যে শিল্প বিপ্লব হয়েছে, এই শিল্প বিপ্লবের পর থেকে। বর্তমান সময়ে বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধান যে চ্যালেঞ্জ, আমরা মাহবুব অলরেডি বলেছে যে আমাদের প্রধান এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ অন্যতম একটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। সো আমি কিছু ফ্যাক্ট বলে যেতে চাই, এই ফ্যাক্টগুলো মিস করলে আমার মনে হয় যে তোমাদেরকে কিছু জানানো থেকে বিরত থাকতে হবে আমাকে। আমরা এটা জানি কিনা যে আমরা সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রিগুলোতে যে পরিমাণে ওয়েস্ট ওয়াটার ক্রিয়েট করি বা প্রডিউস করি, এর মধ্যে 70% মানে 100%-এর 70% পুরোপুরি আনট্রিটেড অবস্থায় আবার প্রকৃতিতে ফিরে যাচ্ছে। সো এই যে বড় পরিমাণে একটা ওয়েস্ট ওয়াটার, এটা কিভাবে ম্যানেজ করবো, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আরো কিছু ফ্যাক্ট আছে যে ফ্যাক্টগুলো আসলে প্রমাণ করে যে ওয়াটার পলিউশনটা কতটা বেশি আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় আনুমানিক 67 কোটি মানুষের নিরাপদ পানির অ্যাক্সেস নাই। পৃথিবীতে জনসংখ্যা যদি আমি 750 কোটি ধরি, তার মধ্যে 67 কোটি মানুষ, তার মানে আনুমানিক 10% মতো মানুষ তাদের নিরাপদ পানির অ্যাক্সেস নাই। একই সাথে এখন আরো 70 কোটি মানুষ আছে যারা অলরেডি দূষিত পানি পান করে। সো এই যে দূষিত পানি যারা পান করছে এবং যাদের অ্যাক্সেস নাই, এই বড় একটা সংখ্যার মানুষ এই ওয়াটার রিলেটেড ক্রাইসিসে ভুগছে, এবং এরই ফলশ্রুতিতে এই খাবার পানি খাওয়ার কারণে 1.5 কোটির মতো শিশু মারা যায়, এবং 1.5 কোটি শিশুদের বয়স 5 বছরের নিচে। সো এই যে চ্যালেঞ্জ, আমরা কিভাবে ওয়াটার পলিউশনটা আমরা কন্ট্রোল করব, কিভাবে ওয়াটারটাকে আরেকটু সাস্টেনেবল ওয়েতে প্রকৃতিতে ছাড়বো, এই চ্যালেঞ্জটা আমাদের জন্য অলরেডি থেকেই গেছে। কিছু ব্যাপার এখনো রয়ে গেছে। আমরা ওশেনটাকে সবসময় আমরা পৃথিবীর শুরু থেকেই অথবা বর্তমানে আমরা ভাবছি কি এটা ডাম্পিং সেন্টার। সো ডাম্পিং সেন্টার ভাবার কারণে প্রতি বছর এখন পর্যন্ত প্রতি বছর 14 বিলিয়ন টন গার্বেজ আমরা ওশেনে ডাম্প করি, 14 বিলিয়ন টন, এবং সারফেসে ডাম্প করি আনুমানিক 2 বিলিয়ন টনের মতো ওয়েস্ট ডাম্প করি। সো এই যে ওয়েস্ট, এটা আসলে যদি আমরা সঠিকভাবে ম্যানেজ না করে আমরা প্রকৃতিতে ফিরিয়ে দিই, তাহলে
এটা আমাদেরকে অবশ্যই একটা ফাইট ব্যাক করবে, একটা সময় এটা আমাদের গলার কাটা হিসেবে দেখা দিবে। এবং এই যে গলার কাটা বলছি, অলরেডি এই ধরনের ইম্প্যাক্ট গুলো আমরা দেখতে শুরু করেছি এবং সামনের দিনগুলোতে আরো বড় এবং ভয়ঙ্কর ইম্প্যাক্ট দেখা যাবে আমাদের, এটা আমরা শিওর থাকতে পারি। এয়ার পলিউশনের কিছু ব্যাপার আছে, আমি তোমাদের তো এয়ার পলিউশন ক্লাস নেই, আমি কিছু কিছু বিষয় অলরেডি শেয়ার করেছি যে এয়ার পলিউশনটাকে খুব সাধারণ মানুষ হয়তো বা গুরুত্ব দেয় না, কিন্তু আমরা যারা পড়াশোনা করি আমরা জানি যে এয়ার পলিউশনটা আমাদের জন্য কতটুকু ভয়ঙ্কর। পৃথিবীতে এখন যে মানুষগুলো বসবাস করে তার মধ্যে শতকরা 92% মানুষ এমন জায়গায় বাস করে যেখানে এয়ার কোয়ালিটি সেভ ইন্ডেক্সের বাইরে আছে, এবং এরই কারণে বছরে আনুমানিক 60 থেকে 70 লাখ মানুষ মারা যায় যারা বিভিন্নভাবে এই এয়ার পলিউশনের কারণে তাদের লাং অথবা এই ধরনের বিভিন্ন রোগে ভুগত। এবং ভয়ঙ্কর একটা ব্যাপার এই যে মানুষ মারা যাচ্ছে, এই মানুষগুলা কিন্তু যারা ডেভেলপ কান্ট্রি আছে সেই সব ডেভেলপ কান্ট্রির অংশ না। এই বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে লো এবং মিডল ইনকাম যে কান্ট্রিগুলো আছে, এবং এটার মধ্যে বাংলাদেশও অন্যতম একটি কান্ট্রি। এবং আশঙ্কাজনক এই যে পৃথিবীতে যেসব কারণে মানুষ মারা যায় এর মধ্যে চতুর্থ প্রধান কারণ হচ্ছে এই এয়ার পলিউশন। তো আমাদের জন্য এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন তথা এনভায়রনমেন্টাল যে পলিউশন আছে পুরাটাই একটি বড় একটা চ্যালেঞ্জ আমাদের পৃথিবীর জন্য বর্তমানে। এখন আমি যদি বলি আরেকটা, তোমরা অবশ্যই জানো, এই ব্যাপারটা না জানা কিছু নেই, আমরা সব থেকে বেশি যে কমন টার্ম এখন শুনি সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। মানে কিছু কথা বলতে গেলে আমরা ক্লাইমেট চেঞ্জ বলি। সো এই ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারটা এটা কিন্তু খুব সহসায় আসে নাই, এটা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে বলছি এরপর থেকে আমাদের ক্লাইমেট চেঞ্জের এই কনসেপ্টগুলো আস্তে আস্তে আমাদের ভেতর ঢোকা শুরু করছে। এবং আমরা জানি কি না যে আমাদের যে পৃথিবীতে এখন গ্রিন হাউস গ্যাসের যে কনসেন্ট্রেশন, অ্যাটমসফিয়ারে যে গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশন, এটা বিগত 8 লাখ বছর, এই 8 লাখ বছরের ইতিহাসে সব থেকে বেশি পরিমাণে আছে। 8 লাখ বছরের মধ্যে আমরাই সেই হিউম্যান যারা কিনা সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস কন্ট্রিবিউট করতেছি অ্যাটমসফিয়ারে। এবং একই সাথে তোমরা জানো যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে সব থেকে যেটা ভয়ঙ্কর কার্বন ডাইঅক্সাইড, এর পরিমাণ বিগত প্রি ইন্ডাস্ট্রিয়াল যে পিরিয়ড এইটার থেকে অলরেডি 50% বেড়ে গেছে। প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডে যেখানে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল আনুমানিক 250 ppm, সেটা এখন 800+ ppm এ চলে আসছে। সো এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু থেকেই গেছে, এবং এই কারণে যে আমাদের সি লেভেল রাইজ আছে বা কন্টিনিউয়াসলি হচ্ছে, এই পর্যন্ত বিগত 50 বছরে আনুমানিক 20 সেন্টিমিটারের পর্যন্ত সি লেভেল রাইজ হয়েছে। এবং এই যে আমাদের যে এই ট্রেনটা যদি চলতে থাকে আগামী দিনগুলোতে আমরা ধারণা করছি 2050 সাল নাগাদ 2 ফুটের পর্যন্ত সি লেভেলটা রাইজ হতে পারে। এবং এই যদি সি লেভেল রাইজ হয় তাহলে কি পরিমাণ মানুষ ঘর ছাড়া হবে এবং তাদের বাসস্থান হারাবে সেটা কল্পনা করো। অলরেডি ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবী থেকে আনুমানিক 80 কোটির মতো মানুষ ভালনারেবল কন্ডিশনে বসবাস করছে, এবং এই সংখ্যাটা আবারও বাড়তে পারে আমরা ধারণা করছি। আমি আমাদের যে অলরেডি যে এনভায়রনমেন্টাল পলিউশন বা ক্লাইমেট চেঞ্জের এই কনসেপ্টগুলো এগুলো বললাম কারণ এগুলা বেশ পুরাতন অবস্থা থেকে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। এর পরবর্তীতে নতুন যে সমস্যাগুলো যুক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস অথবা করোনাকালীন সময়ে, সেগুলা অলরেডি আমরা কেউ কেউ জানি এবং কেউ কেউ হয়তো জানি না। মাহবুব ভাই অনেকখানি বলে দিয়েছে, আমি হয়তো নতুন করে খুব বেশি কিছু বলতে পারবো না। তারপরে ভাই যে বিষয়টা বললো, আমরা মানুষ সচেতন হওয়ার চেষ্টা করছে, কিন্তু সচেতন কোথায়? আমরা যখনই বলি যে হাত ধোন, আপনি খুব বেশি বেশি বারবার হাত ধোন, কিন্তু মানুষ যখন হাত ধৌত করতে যায়, যখন আমরা বলি যে 20 সেকেন্ড সাবান অথবা যে হ্যান্ড ওয়াশ আছে সেটাতে হাত ধুবেন, তখনই যে কাজটা আমরা করি, আমরা আমাদের কলটা খুলে রাখি এবং খুলে রাখার ফলে 20 সেকেন্ডে যে পরিমাণ পানিটা বের হচ্ছে, অপচয় হচ্ছে, এই পানি কিন্তু খুব সাধারণ পরিমাণে পানি না। মাহবুব অলরেডি বলেছে, আমি যদি এক্সাক্ট ফিগারটা বলি, একটা গবেষণায় দেখা গেছে প্রতিদিন মানুষ আগের থেকে 23 লিটার পানি বেশি অপচয় করছে। তো এই পানিটা আমরা কোথা থেকে পাচ্ছি? বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে এক্সট্রাকশন করছি। তো এই ঢাকা শহরের ক্ষেত্রে যেখানে আমরা করোনা হটস্পট বলছি, পানি অলরেডি কিন্তু গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে চলে গিয়েছে, এবং এই বছরটাতে যে পরিমাণ পানি আবার নতুন করে আমরা এক্সট্রাক্ট করছি, এইটা আবার ফিল আপ হইতে কিন্তু অনেকটা সময় লাগবে। সো এই যে ওয়াটার যে কনজাম্পশন করছি, এটা রেট আমাদের কমাইতে হবে, এবং আমরা অপচয়ের পরিমাণটা যেন কমাইতে পারি, এটা আমাদের আরেকটু বেশি সচেতন হতে হবে। দ্বিতীয় আরেকটা যে সমস্যা আমার মনে হয়, আমাদের এখন ক্ষুধা লাগছে, আমরা কিন্তু
বাইরে যাই না, কি করি আমরা মোবাইলে অ্যাপস দিয়ে বলে দিই যে ফুড পান্ডা আমাকে কিছু দিয়ে যাও খাবার। তো এই খাবারগুলো কি সহজে চলে আসে না, কিন্তু একটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আসছে। তো এই আসার সময়টাতে যেহেতু এই খাবারটা মানুষের কাছে আসবে এবং আমরা যেহেতু এক্সট্রা একটা সিকিউরিটির কথা কনসার্নে আছি, সেহেতু যারা যারা প্রডিউসার তারা কি করে এই খাবারটা এক্সট্রা ভাবে র্যাপিং করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে যেই পেপারগুলো আছে মোটা যে কাগজের পেপারগুলো এইগুলো দিয়ে আমরা র্যাপ করে দিচ্ছি। সো এই যে এক্সট্রা যে ওয়েস্টটা, এই ওয়েস্টটা কিন্তু আলটিমেটলি আমার প্রকৃতিতে ফিরে যাচ্ছে। সো আগে যে পরিমাণ ওয়েস্ট আমরা জেনারেট করতাম তার থেকে অনেক বেশি পরিমাণ ওয়েস্ট এখন জেনারেট করছি। এই অতিরিক্ত যে ওয়েস্টটা, এটা এখন আমাদের সময়ের একটি বড় চ্যালেঞ্জ। আরেকটা কথা বলবো যেটা আমি মনে করি যে আমাদের এই সময় খুব বেশি কনসার্ন হওয়া দরকার বা আমাদের জন্য খুব বেশি সমস্যা ক্রিয়েট করতে পারে, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ। একটা দেশ থেকে আর একটা দেশের পুরোপুরি যোগাযোগ বন্ধ হওয়ার কারণে কি হয়েছে, আমরা জানি যে আমাদের বাংলাদেশের রাইস প্রোডাকশনে আমরা এখন পৃথিবীতে সম্ভবত তৃতীয়, এবং যে সব দেশগুলোতে রাইসের এক্সট্রা প্রোডাকশন আছে বা ফসল এক্সট্রা প্রডিউস হচ্ছে, সেই ফসলটা তারা তাদের দেশে রেখে দিচ্ছে। ফলশ্রুতিতে রপ্তানি বন্ধ হওয়ার কারণে একটা সময় এই ফসলগুলোতে পচনশীল হওয়ার কারণে পচে যাবে, এবং যেই এক্সট্রা যে ফসলটা পচে যাওয়ার ফলে যে বড় পরিমাণে যে অর্গানিক ওয়েস্ট তৈরি করবে, এই অর্গানিক ওয়েস্টটা পরবর্তীতে কোথায় ম্যানেজ করব, কি করব, এই ধরনের কোনো প্রস্তুতি কিন্তু আমাদের নাই। তো এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ আমি মনে করছি, যেটা বৈশ্বিক প্রেক্ষাপটে সামনের দিনগুলোতে আমাদের সামনে আসতে পারে। আরেকটা যে সমস্যা আমি মনে করি, মাহবুব ভাই বললো যে একটা আমাদের হয়তোবা এনক্রসমেন্টের পরিমাণ কমতে পারে, কিন্তু আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে কথা বলি যে আমরা জানি যে আমরা এই মুহূর্ত যে আমরা বর্তমান পৃথিবীতে পরিবেশ কর্মী, তারপরে এনভায়রনমেন্টালিস্ট যারা এই সেক্টরে কাজ করে তারা কিন্তু অলরেডি বাসায় অবস্থান করছে, এবং একই সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত তারা কিন্তু স্বাস্থ্যসেবা জনিত এই ধরনের যেই কাজগুলো, এই কাজগুলোতে ব্যস্ত আছে। তো ব্যস্ত থাকার ফলে আমাদের যে বিশাল যে ন্যাচারাল ইকোসিস্টেম, এটা কিন্তু বেশ অরক্ষিত অবস্থায় আছে, এবং অরক্ষিত অবস্থায় থাকার কারণে যারা সুযোগ সন্ধানী, যাদেরকে আমরা বলি দুষ্ট মানুষ, তারা কিন্তু পোচিং অথবা ডিফরেস্টেশন অথবা যে সময়টাতে মাছ ধরা নিষেধ করা থাকে, এই সময়গুলোতে কিন্তু তারা ন্যাচারাল ইকোসিস্টেমের বড় একটা ক্ষতি সাধন করতে পারে। সো আমাদের নজর যেন শুধুমাত্র স্বাস্থ্য সেক্টরে না যায়, অন্যান্য সেক্টরে যে ন্যাচারাল ইকোসিস্টেমের যে প্রিজার্ভেশন বা কনজারভেশনের জন্য আমাদের যে সচেতন হওয়া দরকার, বা আমাদের পরিবেশ কর্মীরা যে আরেকটু বেশি পরিমাণে এই মনিটরিং এর কাজটা করতে পারে, সেই ব্যবস্থাটা আমাদের নিশ্চিত করতে হবে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ মুবেশরা। থ্যাংক ইউ সো মাচ স্যার। মাহবুব স্যার, আপনার জন্য দুইটা কোয়েশ্চেন আছে, আপনি যদি এটা অ্যান্সার করে দেন তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। স্যার, স্বর্ণা আস্ক করেছিল যে কোভিড-19 এর জন্য আমরা যে মাস্ক অর গ্লাভস ইউজ করি, এইতে যে অতিরিক্ত ওয়েস্ট জেনারেট, স্যার এটা তুবা আপু আস্ক করেছিল যে কোভিড-19 এর জন্য আমরা যে মাস্ক অর গ্লাভস ইউজ করছি, এটাতে যে অতিরিক্ত ওয়েস্ট জেনারেট হচ্ছে, এটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? আচ্ছা, ফার্স্টেই আমি বলে নিই যে আমি আগেই বলেছি যে আমাদের মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ইনফেক্টেড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু খুব ভঙ্গুর অবস্থায় আছে, আমরা কিন্তু খুব ভালো পজিশনে নাই। তার মধ্যে এই করোনা পরিস্থিতিতে যখন হচ্ছে গিয়ে আমাদের এই এক্সট্রা বার্ডেনগুলো আসছে, যেহেতু আমরা আগে কিন্তু এই পরিমাণে মাস্ক ব্যবহার করতাম না অথবা গ্লাভস ব্যবহার করতাম না, সেটা কিন্তু এখন ব্যবহার করছি, এবং ম্যাক্সিমামে আমরা সার্জিক্যাল মাস্ক বা গ্লাভস ব্যবহার করছি যেগুলো ওয়ান টাইম বা সিঙ্গেল ইউজ, সেগুলো আমরা ফেলে দিচ্ছি। এখন এগুলো ম্যানেজ করতে হলে কিন্তু আমার শুধুমাত্র যে সরকার বা হসপিটালগুলো তাদের একার চেষ্টায় কিন্তু এটা পসিবল হবে না। কারণ হচ্ছে গিয়ে যে আমি যেটা বলেছিলাম যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার চলে আসে যে এই ওয়েস্ট থেকেও কিন্তু ট্রান্সমিশন হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু অনেকেই এই ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কিন্তু একটু সরে এসেছে, অনেক কর্মীরাই। আর যারা কাজ করছে তারা কিন্তু তাদের প্রোটেকশন ছাড়াই বা কোনো ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ছাড়াই কিন্তু তারা হ্যান্ডেল করছে ব্যাপারগুলো। সো এই যে ল্যাকিংসটা দূর করার জন্য আমাদের কিন্তু এই গার্বেজ ম্যানের মতো কিন্তু এরকম অনেক অর্গানাইজেশন, যেমন তোমরা আছো, প্রবৃত্ত, আরো যে অর্গানাইজেশন আছে, তারা কিন্তু মানে তাদের অবশ্যই এগিয়ে আসতে হবে। তারা যদি এগিয়ে না আসে, কিন্তু এইটা গভর্নমেন্ট বা ইয়ের পক্ষে একা সম্ভব না। এবং এর সাথে সাথে কিন্তু একটা সচেতনতামূলক আমাদের প্রচারণাও দরকার, যে হসপিটালগুলোতে আমরা যে এই সার্জিক্যাল মাস্ক বা গ্লাভসগুলো আমরা কিভাবে
ডিসপোজ করব, আমরা শার্প যে ওয়েস্টগুলো সেগুলোকে আলাদা রাখবো, সার্জিক্যাল ইনফেক্টেড ওয়েস্টগুলোকে আলাদা করব। মানে আমরা যে সোর্স সেগ্রিগেশনটা যদি করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ম্যানেজমেন্টের উপর যে প্রেশারটা সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। আমার সোর্স সেগ্রিগেশন করলে কিন্তু আমার জন্য ইজি হয়ে যাবে যে কোনটার জন্য আমার প্রোটেকশন বেশি নিতে হবে, সেফটি গিয়ার বেশি ইউজ করতে হবে, কোনটার জন্য আমার কম করতে হবে। সো এভাবে যদি আমরা কাজগুলোকে ডিস্ট্রিবিউট করে ফেলি, সোর্স রিডাকশনটা করতে পারি বা সোর্স সর্টিংটা করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এই যে আমাদের জন্য যে বার্ডেনটা আসছে, এবং আমরা জানি না যে এই পরিস্থিতি কবে আমরা ইমপ্রুভ করতে পারবো। সো আমরা ধরে নিচ্ছি যে আগামী 1-2 বছর আমাদের এই ওয়েস্ট প্রত্যেক মাসে হচ্ছে গিয়ে দেখা যাবে যে 250 টনের বেশি ওয়েস্ট ক্রিয়েট হচ্ছে। সেটা কিন্তু আমরা এইভাবে আমাদের এনথোজেস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন আছে যেটা স্বর্ণা করেছে। কোভিড-19 জেনারেটেড ওয়েস্ট গুলো ওয়াটার বডিতে ডাম্পিং অর ইমপ্রপার ম্যানেজমেন্টের জন্য কি আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে কোভিড ট্রান্সমিশনের কোনো পসিবিলিটিস আছে? আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আসলে আমি যেহেতু হেলথ স্পেশালিস্ট না, আর কোভিড-19 এর ট্রান্সমিশন বা এর সাস্টেনেবিলিটি বা রেজিস্ট্যান্সটা কতখানি সেটা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে বলা আছে। WHO একভাবে বলছে যে এটা মাটিতে কতক্ষণ থাকতে পারে বা কোন সারফেসে কতক্ষণ থাকতে পারে। সো এইটা যদি আমরা বলি যে গ্রাউন্ড ওয়াটারের কথা বলি, যে গ্রাউন্ড ওয়াটার আমাদের সারফেস ওয়াটার থেকে গ্রাউন্ড ওয়াটারে যদি এটা ইনফিল্ট্রেট করতে চায় যেই সময় লাগবে, আমার মনে হয় না যে মানে ওই সময়টা পর্যন্ত ওই মিডিয়ামে ভাইরাসটা সাস্টেন করতে পারে কিনা। এটা আসলে বেসিক্যালি যারা এই ভাইরাস জিনোমিং নিয়ে কাজ করছে তারা আরো ভালো বলতে পারবে। সো আমার দিক থেকে বলি যে এই ভাইরাসগুলো কিন্তু আসলে ক্রমশ মিউটেশন করছে। মানে সে এখন যে ফরম্যাটে আছে তার থেকে কিন্তু তার ফরমেশনটা কিন্তু রেগুলার চেঞ্জ হচ্ছে। তো আমরা আসলে এতদিন বলে আসছি যে আমাদের দূরত্বটা 3 ফিট রাখতে হবে, কারণ হচ্ছে গিয়ে এটা যেহেতু একটা ভারী ভাইরাস, সেটা হচ্ছে 3 ফিট দূরত্ব পর্যন্ত ট্রাভেল করবে, মানে করতে পারে না, তার আগে এটা সারফেসে চলে আসে। কিন্তু এখন বলছে না, এটা কিন্তু বাতাসে আরো বেশি সময় ধরে এবং আরো বেশি ডিস্টেন্স এটা কভার করতে পারে। সো এই ক্ষেত্রে আমরা মানে বলতে পারি না, বাট এই যে আমাদের যে এনক্রচমেন্ট, আমরা যদি প্রচুর এক্সট্রাকশন করি, সেই এক্সট্রাকশন গুলো থেকে যেমন কোল আমরা মাইনিং করি, সেক্ষেত্রে যেই ফ্র্যাকচার গুলো তৈরি হবে, সেই ফ্র্যাকচার গুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটারের ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখবে। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমার যে ইনফিল্ট্রেশনের সময়টা, সেই সময়টা কিন্তু অনেকটা কমে আসতে পারে। সো ইন ফিউচারে আমরা হয়তোবা জানি না, ইন ফিউচারে হয়তোবা এই ধরনের পসিবিলিটি ক্রিয়েট হতে পারে বা ইনফেক্টেড হতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। অডিয়েন্সকে বলবো যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করবেন, স্যার অবশ্যই এটার অ্যান্সার দিবেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে প্লাস হচ্ছে গিয়ে নিচে স্ক্রলে দেওয়া আছে সাতক্ষীরাতে আমরা অ্যাম্ফান এফেক্টে যাদেরকে হেল্প করছি তাদের আপনারা কোন নাম্বারে বিকাশ করবেন এটা দেওয়া আছে। নিজ নিজ জায়গা থেকে যা যতটুকু সম্ভব প্লিজ একটু সাহায্য করবেন। আর এখন পর্যন্ত আমরা 7টি পরিবারকে হেল্প করেছি, যা যত প্রমাণ আমাদের ইভেন্ট পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। আশা করি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে কিছু হলেও সাহায্য করবেন সে মানুষগুলোর জন্য। আমার নেক্সট কোয়েশ্চেন, আমি আবারও কবির স্যারের কাছে চলে যাব। স্যারের কাছে আমি জানতে চাই যে আমাদের যে এই এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, এই মোকাবেলায় আমরা কতটুকু প্রস্তুত, আর আমাদের সামনে কি কি প্রস্তুতি নেওয়া লাগবে? ধন্যবাদ মুবাশিরা। আসলে প্রকৃতপক্ষে যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা যত ভালো, সে দেশ করোনা মোকাবেলায় তত বেশি প্রস্তুত, এটা কিন্তু সাধারণভাবে বলা যায়। কিন্তু সার্বিকভাবে যদি এই মহামারীর শুরুতে আমাদের প্রস্তুতি কেমন ছিল সেটা জানতে চাই, তাহলে মহামারীর শুরুতে আমাদের রেসপন্স কেমন ছিল সে বিষয়ে আমাদের আলোকপাত করতে হবে। আমরা জানি যে চায়নাতে প্রথম এই কোভিড-19 ভাইরাস প্রথম এসেছে ডিসেম্বরের শেষ দিকে, এবং প্রথম দিকে তারা চেয়েছিল এই ঘটনাটাকে সারা বিশ্ব থেকে আলাদা করতে, বা সারা বিশ্ব যাতে এই ঘটনা জানতে না পারে। কিন্তু আসলে আস্তে আস্তে ঘটনাটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল, এবং এই ধরনের মহামারীর ক্ষেত্রে প্রথম যে দায়িত্ব এবং প্রধান যে দায়িত্ব, সেক্ষেত্রে হচ্ছে আক্রান্ত যে এলাকা, এই এলাকাটিকে পুরোপুরি অন্যান্য এলাকা থেকে আলাদা করে ফেলতে হবে, এবং সম্ভাব্য অন্যান্য যে দেশগুলোর সাথে ওই জায়গার বা ওই স্থানের যোগাযোগ বেশি, সেই জায়গাগুলোকে ভালনারেবল কাউন্ট করতে হবে, এবং ওই জায়গাটা যথেষ্ট সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাখতে হবে। কিন্তু আমরা
যদি দেখতে চাই বা আমরা যদি খুব সিম্পল, আমাদের সবারই ধারণা আছে এখন, এই কাজটি করতে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কারণ উহানকে যদি আমরা পুরোপুরি লকডাউন করতে পারতাম, উহানকে যদি আমরা পুরোপুরি পৃথিবী থেকে আইসোলেশনে রাখতে পারতাম, তাহলে কিন্তু এই রোগটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ার সুযোগ পায় না। এবং এই কারণটার কারণেই মাত্র 2 থেকে 2.5 মাস, মানে মার্চের দিকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই রোগটা ছড়িয়ে পড়ে। এবং বর্তমানে এই জুন মাসের প্রথম সপ্তাহে আমি দেখেছি 210টিরও বেশি দেশে করোনা বিস্তার লাভ করেছে। তাহলে কি আমরা প্রথম দায়িত্ব কি ছিল? প্রথম প্রস্তুতিটা দরকার ছিল যে আমরা মহামারীটা একটা নির্দিষ্ট এলাকায় কনফাইন করে ফেলবো, কিন্তু এই দায়িত্ব বা এই কাজটা আমরা করতে পারি নাই। প্রথম দায়িত্বটা আমরা ব্যর্থ হয়েছি। দ্বিতীয় যে প্রস্তুতিটা আমাদের দরকার ছিল সেটি হচ্ছে যেসব জায়গাগুলোতে রোগটা ছড়াবে সেখানে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা করতে হবে। তা আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটে বলি তাহলে বিভিন্ন দেশ এই কাজটি করে ফেলেছে। কোথাও কোথাও দিনে 1 লাখ অথবা তারও বেশি টেস্ট করা আছে, কিন্তু বাংলাদেশের অথবা যে উন্নয়নশীল দেশগুলো এগুলোর ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে দেখবা যে না, কোনোভাবেই এই রোগটির টেস্ট করার বা পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা করা সম্ভব হয় নাই। এর পরবর্তীতে সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দরকার ছিল। একই সাথে প্রত্যেকটা হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা দরকার ছিল, যেটা অলরেডি আমরা করে ফেলেছি বা আমাদের সরকার করে ফেলেছে। এবং আইসোলেশন ইউনিটে পর্যাপ্ত বেডের ব্যবস্থা করার দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত বেডের ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই। কারণ এই কারণেই রোগীদের বেডে অথবা বেডের বাইরে থাকতে হচ্ছে। এবং একই সাথে পর্যাপ্ত আইসিইউ প্রস্তুত রাখা দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি যে এখন মানুষ কিন্তু আইসিইউর জন্য দৌড়াদৌড়ি করছে। আমরা লাস্ট কিছু ইনসিডেন্ট জানি যে বড় ভাইয়ের জন্য ছোট ভাই আইসিইউ ছেড়ে দিয়েছে এবং 2 ভাইয়ের মধ্যে একজন মারা গিয়েছে। তো এই যে ইনসিডেন্টগুলো এগুলো প্রমাণ করে যে আমাদের দেশে পর্যাপ্ত আইসিইউ নাই। এবং একই সাথে মুমূর্ষু রোগীদের জন্য যে ভেন্টিলেশন সিস্টেমটা প্রয়োজন অথবা যেটা আসলে সর্বশেষ চিকিৎসা, সেই ভেন্টিলেশন সিস্টেমটা আমরা কিন্তু প্রোভাইড করতে পারি নাই। এবং আমরা জানি যে ভেন্টিলেশনের জন্য মানুষের শুধুমাত্র বাংলাদেশে না সারা পৃথিবীতে কি পরিমাণ। সো এই প্রস্তুতি আমাদের কখনোই ছিল না, এবং আমরা সত্যি কথা বলতে করোনার জন্য প্রস্তুত ছিলাম না। এখন আরো 2-1টা ফ্যাক্টর আছে। আমরা যে করোনার সাথে বা এই স্বাস্থ্যসেবার সাথে যারা যুক্ত যে মানুষগুলা, তাদের নিরাপত্তা যে নিশ্চিত করা দরকার, এইগুলোকে নিশ্চিত করতে পেরেছি আমরা এখন পর্যন্ত? সবার জন্য কি N95 মাস্ক বা সমতুল্য যে মাস্কগুলো সেটা কি দিতে পেরেছি? এবং একই সাথে যে ভ্যাকসিন বা যে ওষুধ আসবে এই সহসা কিন্তু এই ধরনের নিশ্চয়তা নাই। সো কত দ্রুত আক্রান্ত মানুষকে আপনি সুস্থ মানুষ থেকে আলাদা করতে পারবেন এর উপর ডিপেন্ড করবে যে কত দ্রুত এই রোগটা পৃথিবী থেকে বা কোনো একটা নির্দিষ্ট এলাকা থেকে দূরীভূত করতে পারবেন। কিন্তু এই সংখ্যাটা কমানো অথবা টেস্ট করা কোনোটাই আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হয় নাই। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি এখনো কিন্তু আমরা পিকে উঠি নাই, কারণ প্রত্যেক দিন আমরা দেখছি সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে এবং বাড়তে বাড়তে সেটা দিনে 3000 বা কাছাকাছি চলে আসছে। এখন এর মধ্যে আমরা কি চেয়েছি? জনজীবনের স্বাভাবিকতা। তো স্বাভাবিকতা যখনই চেয়েছি তখন কি হয়েছে? আমরা যানবাহন সীমিত আকারে হলে যানবাহন আমরা চালু করেছি, কিন্তু যানবাহনগুলো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের সংখ্যা কম, কিন্তু যখন পিক আওয়ার, এই পিক আওয়ারে মানুষের সংখ্যা স্বাভাবিকের থেকে অনেক বেশি, এবং সেই সময়টাতে নির্দিষ্ট মানুষের দূরত্ব যেটা, সেই দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে আমরা কিন্তু ভাইরাস যে একজন থেকে আরেকজনের কাছে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আমরা একই সাথে যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত হাইজিন নিশ্চিত করতে হবে। আপনি যেহেতু কর্মক্ষেত্র সবগুলো সচল করছেন, আপনি যদি হাইজিন নিশ্চিত না করেন তাহলে কিন্তু এই অফিসে গেলে বা এই কর্মক্ষেত্রে গেলে একজন থেকে আরেকজনের কাছে সহজে ছড়িয়ে যাবে। এবং অলরেডি সরকার ঘোষণা করেছে যে 25%-এর বেশি এমপ্লয়ি কখনো অফিসে যাবে না। সো এইগুলা কিছু কিছু পজিটিভ ইনিশিয়েটিভ আছে, কিন্তু তারপরে আমি বলবো ওভারঅল যে আমাদের এই প্রস্তুতি ছিল না, কিন্তু তারপরও প্রস্তুতি এখনো নেওয়ার সময় আছে। কারণ যে ক্ষতিটা অলরেডি হয়ে গেছে, আমরা যদি সরকারি যে স্ট্যাটিস্টিক্স এটা জানি যে আমাদের এখন মৃতের সংখ্যা সর্বোচ্চ 700-র মতো। তো এই সংখ্যাটা 700 থেকে যেন 70,000 অথবা 7 লাখে না চলে যায়, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার এখন সুযোগ আছে। সেজন্য কি করতে হবে? আমি যে উপরে বললাম, এখনো সময় আছে যে যদি সুযোগ থাকে যারা আক্রান্ত মানুষ তাদেরকে আইসোলেশন অথবা তাদেরকে আলাদা করার ব্যবস্থা করতে হবে। সব থেকে বেশি যেটা দরকার যে অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি যে মাধ্যমে হোক না কেন মানুষের বেশি বেশি টেস্টের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কে ভাইরাসে আক্রান্ত, কে ভাইরাসে আক্রান্ত না।
সো এই দুইটা প্রস্তুতি আমার মনে হয় দরকার আছে। এই দুইটা প্রস্তুতি প্রাথমিকভাবে যদি আমি ইনশিওর করতে পারি, তাহলে অন্য যে সমস্যাগুলো এইগুলো হয়তো আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠতে পারবো। পার্টিকুলারলি যদি এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জের কথা বলি, মাহবুব ভাই অলরেডি বলেছে যে আমরা কি পরিমাণ নতুনভাবে এই সময়ে ওয়েস্ট জেনারেট করতেছি। সো এই যে অতিরিক্ত যে ওয়েস্ট, এটা ম্যানেজ করার জন্য যথেষ্ট ক্যাপাসিটি কি আমাদের আছে? আমরা কি এটা জানি? সো আমরা জানি যে এই কিছুদিনের মধ্যে এই ওয়েস্টটা আমাদের জন্য বার্ডেন হয়ে যাবে। সো এই ওয়েস্টটা কিভাবে ম্যানেজ করব, সেই প্রস্তুতি আমাদের মিউনিসিপ্যালিটিগুলো, সিটি কর্পোরেশন এবং সরকারের যত সংস্থা আছে তাদের সবারই নেওয়া প্রয়োজন। এবং একই সাথে যেটা প্রধান সমস্যা, অলরেডি আমরা জানি যে মেডিকেল ওয়েস্টটা যদি সঠিকভাবে ম্যানেজ না করি, তাহলে কিন্তু আপনি কি পরিমাণে মানুষ ইনফেক্টেড হবে এটা কিন্তু ধারণার বাইরে। সো এই মেডিকেল ওয়েস্টটা সঠিকভাবে ট্রিটমেন্ট করার জন্য যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, সেজন্য যদি সরকারি এবং বেসরকারি সংস্থা সম্মিলিত কোনো প্ল্যান করা লাগে, সেটা আমরা করতে নিশ্চিত করতে হবে। তাছাড়া কিন্তু এই করোনা রোগীর সংখ্যা আস্তে আস্তে কমিয়ে আনার ব্যাপারটা কিন্তু আমাদের অধরাই থেকে যাবে। ধন্যবাদ মুবাশশিরা তোমাকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনার জন্য একটা কোয়েশ্চেন আছে, তুয়াপু করেছে যে সুন্দরবনের ওয়াইল্ড লাইফের উপর কি কোনো ধরনের প্রভাব পড়তে পারে কোভিড-19 যেহেতু ল অ্যান্ড এনফোর্সমেন্ট কিছুটা হলেও কমে যাবার কথা, ওয়াইল্ড লাইফ পোচিং কি বাড়তে পারে স্যার? আমি এটা কিন্তু বললাম, আমি কোচিং পুরো ব্যাপারটাই আইনত কিন্তু নিষিদ্ধ। এখন যেহেতু আমরা জানি যে আমাদের যে ফরেস্ট বিভাগ আছে তারা কিন্তু জায়গাগুলোতে আছে, কিন্তু ফরেস্ট বিভাগের সাথে সাথে আমরা জানি যে আমাদের যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরাও কিন্তু এই ধরনের কার্যক্রমে অনেক সময় বাধা দেয়, বা এদের ভয়েও অনেক সময় প্রচার যারা আছে বা যারা এনক্রসমেন্টে জড়িত তারা কিন্তু এই কার্যক্রমগুলো থামিয়ে রাখে। কিন্তু যেহেতু আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য কাজে ব্যস্ত আছে, এবং একই সাথে আমরা যারা পরিবেশ রক্ষার কাজে যেসব কর্মী আমরা নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখি, বা আমরা এই খবরগুলো রাখি যে কোথায় কিভাবে কোচিং এর কাজ চলছে, বা কোথায় কিভাবে মানুষ আরো বেশি ন্যাচারাল এনভায়রনমেন্টটাকে বেশি ডিগ্রেড করছে, এই কাজগুলা যেহেতু আমরা ব্যস্ত আছি কিন্তু সুন্দরভাবে সম্ভব হচ্ছে না, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি কিন্তু বলতে পারবো না যে আসলে হচ্ছে কিনা। এই সংবাদটা হয়তো বা কোনো না কোনো মাধ্যমে আমরা অচিরেই পাবো যে এই ধরনের এনক্রসমেন্ট এই করোনার সময়টাতে হয়েছে কিনা। আমরা জানি যে গত পরশুদিন একটা ব্যাপার আমরা অলরেডি জানি যে আমাদের একটা হাতি যে ইন্ডিয়ার কেরালাতে মারা গেছে। আমি যদিও এটা বাংলাদেশের ব্যাপার না, তারপরেও বলি যে হয়তোবা যারা প্রাণী রক্ষার সাথে নিয়োজিত অথবা যারা এনভায়রনমেন্টালিস্ট এরা যদি আরো বেশি একটু তৎপর থাকতো, যেহেতু লকডাউন তারা সবাই যাদের বাড়িতে বসবাস করছে, তো তারা যদি আরেকটু মানে যাওয়ার সুযোগ থাকতো এইসব অঞ্চলে, তাহলে এই কার্যক্রমগুলো কিন্তু সহসায় করার আরেকটু বেশি সম্ভাবনা কমে যেত। সো আমরা এখনো আশা রাখি যে এই ধরনের কার্যক্রম চলছে না, আমরা মানুষের উপর বিশ্বাস রাখি, তারপরেও মানুষ হিসেবে অপরাধ হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমাদেরকে সবসময় মনিটরিং এর উপর রাখতে হবে, এবং এই জন্যই যারা ফরেস্ট বিভাগ আছে অথবা ন্যাচারাল ইকোসিস্টেম রক্ষার জন্য যারা জড়িত এদেরকে আরো বেশি সচেতন হতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনাদের দুইজনের কাছে কোয়েশ্চেন, বাবু ভাইয়া করেছেন যে does human-led environmental destruction contribute to spread of coronavirus, and what do you think, will climate change make the effects of COVID-19 worse? ফার্স্টে বলেন, তারপর আমি আপনার সাথে আমরা একটা তথ্য আমরা জানি কিনা জানি না, পৃথিবীতে যে ডিজিজ গুলো আছে এই ডিজিজ গুলোর সাথে প্রতি 4 মাসে একটি করে নতুন ডিজিজ যুক্ত হচ্ছে, এবং এই যে ডিজিজ গুলো যুক্ত হচ্ছে তার মধ্যে 75%ই আমাদের যে পশুগুলো আছে এদের মাধ্যমে আমাদের কাছে আসে। তো আমরা যেহেতু কি করছি, আমরা বন জঙ্গল যারা উজাড় করে ফেলছি, একই সাথে বন জঙ্গলের যেই পশু পাখি আছে এগুলো আবার আমরা নিয়ে চলে আসছি আমাদের বিভিন্ন প্রয়োজনে, অথবা কোচিং এর কাজে, অথবা আরো কি করছি, আর আমাদের ফুড হ্যাবিট কিন্তু আমরা একই সাথে চেঞ্জ করে ফেলেছি। ফলশ্রুতিতে ওহানে যে ঘটনাটা আমরা একটা পটেনশিয়াল কারণ বলেছি যে এইগুলা আমাদের যে পশুর যে বাজার আছে, পশুর যে বাজার থেকে ছড়ানোর একটা সম্ভাবনা আছে। যদিও এটা পুরোপুরি সঠিক কিনা এই ধরনের কোনো সঠিক তথ্য এখন 100%
আমরা নিশ্চিত হতে পারি নাই। সো এটা বলা যাবে যে মুহূর্তগুলোতে আমরা এই বন জঙ্গল কেটে দিব, এই যে জুনোটিক ডিজিজ বলি, এই ডিজিজগুলোর প্রতি আমাদের এক্সপোজার বাড়বে। সো বন জঙ্গল যত কমবে, এনিম্যাল যত কমবে, মানুষ তত বেশি এক্সপোজ হবে, এবং মানুষ যত বেশি এক্সপোজ হবে তত বেশি এইসব রোগ আমাদের মাঝে আসবে। সো অবশ্যই এই হিউম্যান লেড যে ডিস্ট্রাকশন, এইটার সাথে এই ধরনের রোগের একটি প্রাদুর্ভাব আছে। ধন্যবাদ। আমি কবির ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করি। বাবু অনেক ভালো একটা কোয়েশ্চেন করেছে। এখানে হচ্ছে গিয়ে আমরা দেখতেছি যে আমাদের আসলে নেচার বা এনভায়রনমেন্টকে আমরা যত এনক্রচ করব, ততই আলটিমেটলি আমার যে বায়োডাইভার্সিটি বা আমার যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা, সেটা কিন্তু ইন্টারাপ্টেড হবে। আর এইটা যত ইন্টারাপ্টেড হবে, তত কিন্তু আমাদের অ্যানিম্যাল বা স্পিসিস গুলো এক্সটিংক্ট হবে। আর আরেকটা জায়গা আমরা যে দেখেছি যে যেসব অ্যানিমেলস গুলো মাল্টিপ্লাই করতে পারে, ভেক্টর হিসেবে কাজ করে, যেমন আমরা যদি বলি র্যাট, ব্যাট বা পিগ, এগুলো ভেক্টর হিসেবে কাজ করে। তো এগুলো কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। এবং কবির ভাই বললো যে আমাদের জুনোটিক ডিজিজ গুলো কিন্তু আলটিমেটলি এই ভেক্টর গুলোর মাধ্যমেই আসে। আমরা যদি আগের ইয়েগুলো দেখি, সোয়াইন ফ্লু বা বার্ড ফ্লু, সার্চ, এগুলো যদি আমরা দেখি, এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের এই মাল্টিপ্লাই করার মতো যেই অ্যানিমেলস গুলো, সেগুলো থেকে কিন্তু আলটিমেটলি আসতেছে। সুতরাং আমরা যতই আমাদের এই যে হিউম্যান লেড ডিস্ট্রাকশন, ডিফরেস্টেশন যতই করবো, এনক্রচমেন্ট যতই করবো, ততই আমার যে জীববৈচিত্র্যের যে ভারসাম্য বা ইকোলজিক্যাল যে ভারসাম্য, সেটা নষ্ট হবে। আর আমরা ক্রমশই এই ধরনের আরো আনপ্রেসিডেন্ট থ্রেটের মুখে পড়বো। আর পাশাপাশি যে ক্লাইমেট চেঞ্জের কথা ও বলেছে, যে ক্লাইমেট চেঞ্জের কথা আমি আগেই বলেছি, যে এখনো হয়তো বা আমরা এর কোনো এভিডেন্স পাইনি যে এই কোভিড-19 ট্রান্সমিশনটা ক্লাইমেট চেঞ্জের কারণে হয়েছে কিনা, বাট এইটার একটা কোরিলেশন আছে, যেটা আমি এয়ার পলিউশন দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে ঢাকা সিটির কথা বলেছিলাম, যে আসলে আলটিমেটলি আমার যখন ক্লাইমেট চেঞ্জ হবে, ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে আমাদের যে হিউম্যান ইন্টারভেনশনের কারণে, সেই ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু আলটিমেটলি আমাদের যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল ইরিটেশন হচ্ছে বা ডিজিজ হচ্ছে, এবং সাথে সাথে এই ধরনের যে ইনফেক্টেড ভাইরাসগুলো, সেগুলো কিন্তু আলটিমেটলি আমার শরীরের মধ্যে এক্সপোজ হচ্ছে, আমার রেসপিরেটরি ট্র্যাককে ডিটোরিয়েট করতেছে। সো আলটিমেটলি কিন্তু যদিও আমরা কোনো এভিডেন্স পাইনি ডিরেক্টলি কোরিলেশন আছে কিনা, বাট আমরা বলতে পারি যে এটার একটা ইনডিরেক্ট বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার মাহবুব স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো যে একজন নাগরিক হিসাবে করোনার পরবর্তী আমাদের দায়িত্বসমূহ কি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আসলে একজন নাগরিক হিসেবে আমি বা আমরা আমাদের যেমন মৌলিক অধিকার সম্পর্কে আমরা সচেতন, সেইভাবে কিন্তু আমাদের রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের কিছু কিন্তু মৌলিক এবং নাগরিক দায়িত্ব রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমাদের সচেতন হতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি না যে এই ভাইরাস ট্রান্সমিশন বা এই যে করোনা পরিস্থিতি, এটা কবে শেষ হবে। সো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব, সেগুলোর মধ্যে আমি যদি বলি, উল্লেখযোগ্য হচ্ছে আমার যে পার্সোনাল হাইজিন, সেটা আমাকে মেনটেন করতে হবে, আমার ফ্যামিলির পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। পাশাপাশি আমি যতটা চেষ্টা করবো যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা। এছাড়াও এই করোনা পরিস্থিতিতে আমরা যেখানে সেখানে থুতু ফেলবো না, কারণ হচ্ছে গিয়ে এইগুলো কিন্তু আলটিমেটলি ট্রান্সমিশনে ট্রিগার করে, এবং আমরা সংযতভাবে হাঁচি কাশি দিব। একটা ব্যাপার যদি দেখো, যে আমরা আসলে মাস্ক পরার কারণে আমরা কিন্তু এখন যত্র থুতু ফেলি না, যেটা আমাদের কিন্তু ইনবর্ন একটা হ্যাবিট বলতে পারি ঢাকা সিটির লোকজনের, যে আমরা রাস্তায় বেরোলে আমরা কিন্তু যেখানে সেখানে থুতু ফেলি। সো এই মাস্ক ইউজ করার কারণে কিন্তু আমাদের এই থুতু ফেলার প্রবণতা কিছুটা কমেছে। এটা আমরা একটা প্র্যাকটিস হিসেবে বা আমাদের এক্সাম্পল হিসেবে নিতে পারি। আমরা পরবর্তীতে এটা আমরা করোনা পরবর্তীতে এই প্র্যাকটিসটা আমরা অবশ্যই করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমরা হচ্ছে কি প্রয়োজন এবং কাজ ছাড়া আসলে আমরা বাইরে যাব না, কারণ আমরা এখনো কোনোভাবেই আমরা সুনিশ্চিত করতে পারবো না ইনফেকশন যে নাই, বা কোনটার মাধ্যমে হচ্ছে এই ট্রান্সমিশনটা হবে, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে না আমার কোনো অফিস কলিগের মাধ্যমে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার যতটা মানে পসিবল, আমি কাজের জন্য তো অবশ্যই আমাকে বাইরে যেতে হবে, কাজ ছাড়া আমি যাতে বাইরে না যাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেহেতু বাসায় থাকতেছি, আমার প্রচুর ডোমেস্টিক ওয়েস্ট ক্রিয়েট হচ্ছে। আর এই ডোমেস্টিক ওয়েস্টগুলো যদি আমি সোর্সেই যদি ম্যানেজ করে ফেলি, যেটা আমি মেডিকেল ওয়েস্টের ক্ষেত্রেও বলেছিলাম, সো একজন নাগরিক হিসেবে আমার কিন্তু দায়িত্ব যে আমার যে বাসা থেকে আমার যে ওয়েস্টটা প্রডিউস হচ্ছে, সেই ওয়েস্টটাকে আমি সেগমেন্টাইজ করে, শর্টিং করে যদি এমনভাবে ডিসপোজ করব, যাতে যারা আলটিমেটলি এই ওয়েস্টটা নিয়ে কাজ করছে, যারা আলটিমেট ল্যান্ডফিল পর্যন্ত এটা নিয়ে যাবে এই ওয়েস্টটাকে, তারা যাতে কোনোভাবে ইনফেক্টেড না হয়। সো একজন নাগরিক হিসেবে কিন্তু এটা আমার অনেক বড় একটা দায়িত্ব। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা যদি একটু
দেখি যে এই ক্রাইসিসের মধ্যে আমাদের কিন্তু একটা বড় লার্নিং হয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে দেখো যে আমরা যদি অতিরিক্ত খরচ না করি বা খাবার অপচয় না করা, বাইরে থেকে খাবার না আনা বা অর্ডার না করা বা খাবার না খাওয়া, রেস্টুরেন্টে গিয়ে বন্ধু বান্ধব সবাই মিলে আমরা যাই, যেটা করি কোনো একটা অকেশন হলে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই, সেটা কিন্তু এই ক্রাইসিসের মধ্যে অনেকটাই কমে গিয়েছে। এবং আমরা কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি আছে ব্র্যান্ডেড জামা কাপড় পরা, সেটাও কিন্তু এই রেস্ট্রিকশনের মধ্যে আমাদের ব্র্যান্ডেড জামা কাপড় না পরেও কিন্তু আমরা খুব সহজভাবে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। তো আমাদের যে এই এক্সট্রা ভ্যাগেন্ট ওয়েস্ট, এইটাকে কিন্তু আমাদের লাগাম টানতে হবে। সো এই ক্রাইসিস থেকে কিন্তু আমাদের অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে। সো করোনা পরবর্তীতে কিন্তু আমাদের এইটা মেনটেন করতে কোনো প্রবলেম হবে না আশা করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার কার্বন ফুটপ্রিন্ট এবং ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট যতটা কমানো যায়, কারণ হচ্ছে আমরা অলরেডি বুঝতে পারছি যে আমার কার্বন ফুটপ্রিন্ট বা ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট যত বাড়বে, দ্যাট মিনস আমার ন্যাচারের উপর ততই প্রেশার বাড়বে, এবং এই প্রেশারের কারণে আলটিমেটলি এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু ফিউচারে আবার রিপিটেশন হবে। মোট কথা হচ্ছে আমার একটা ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল লিড করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এই ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল বা আমি যে আমার ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের কথা বলছি, কমানোর কথা, রিডাকশনের কথা, তার মধ্যে একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে এই যে আমরা কারণে, করোনা পরিস্থিতির কারণে আমরা লকডাউন অবস্থায় আছি, যার কারণে কিন্তু আমার ওয়াটার ইউজ এবং ওয়েস্ট ডোমেস্টিক লেভেলে অনেক বেড়েছে। সেই জায়গাটায় কিন্তু আমাকে একটু মিতব্যয়ী হতে হবে। কিভাবে সেটা আমরা করতে পারি? আমরা যদি দেখি যে আমরা যে শাওয়ার ইউজ করে গোসল করি, সেই ক্ষেত্রে আমরা যে পরিমাণ পানি ওয়েস্ট করি, সেই ক্ষেত্রে আমরা যদি বাকেট ইউজ করে গোসল করি, তাহলে কিন্তু আমার এই পানির অপচয়টা অনেকটাই কমে আসে। আমি আমার এক স্টুডেন্টের সাথে একবার কথা বলেছিলাম, আব্দুল্লাহ হাসিব। ও কিন্তু এইটা নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল যে স্যার এই ধরনের কিন্তু সিচুয়েশন হচ্ছে যে আমরা শাওয়ার ইউজ করে ঘন্টার পর ঘন্টা শাওয়ার ছেড়ে গোসল করছি, সেই কারণে কিন্তু আমার প্রচুর পানি অপচয় হচ্ছে। সো এটা কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল লেভেলও একটা করতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমি একদিন দেখতে পারি বা এক সপ্তাহ আমি দেখতে পারি, আমি শাওয়ার ছেড়ে গোসল করবো এক সপ্তাহ আর বাকেট দিয়ে এক সপ্তাহ গোসল করবো। আমি কিন্তু ইজিলি বুঝতে পারবো যে আমার ওয়াটার যে ওয়েস্টটা সেটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। আর হচ্ছে গিয়ে আমরা যখন আমরা ব্রাশ করি সেই ক্ষেত্রে আমরা কলটা বন্ধ রাখবো, হাত ধোয়ার সময় আমরা যখন রাব করব সেই ক্ষেত্রে আমরা কল বন্ধ রাখবো। এইভাবে কিন্তু আমরা আমাদের ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট অনেকটাই কমাতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এই করোনা পরিস্থিতিতে আমাদের কিন্তু একটা ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যে হেল্প করার, আমাদের আশেপাশে যারা গরিব আন্ডার প্রিভিলেজ লোকজন আছে তাদেরকে হেল্প করার একটা প্রবণতা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। সো একজন নাগরিক হিসেবে আমার কিন্তু এটা দায়িত্ব। সো এই করোনা পরবর্তীতেও আমার হচ্ছে গিয়ে যে এক্সট্রা খরচ বা এক্সট্রাভ্যাগেন্ট খরচটা, সেটাকে আমি কমিয়ে আমি সঞ্চয় করে সঞ্চয়ের একটা অংশ হচ্ছে গিয়ে এই আন্ডার প্রিভিলেজ লোকজনকে দিব, যেটা হচ্ছে গিয়ে আমি অ্যাপ্রিসিয়েট করি যে প্রবৃত্ত সেটা করছে। তারা হচ্ছে গিয়ে এই কোস্টাল জোনের যারা সাইক্লোনের কারণে আমফানে এফেক্টেড, তাদের জন্য কিন্তু তারা ফান্ড রাইজ করছে। সো আমাদের কিন্তু এটা নৈতিক দায়িত্ব, নাগরিক হিসেবে আমার দায়িত্ব যে আমি একা ভালো থাকবো না, আমি আমার সবাইকে নিয়ে ভালো থাকবো, আমি পরিবেশের সাথে একটা ইউনানিমিটি এবং হারমোনি তৈরি করে থাকবো। তো আমার মনে হয় যে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এগুলোই। ধন্যবাদ মহসিনা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের ডেসক্রিপশন বক্সে এবং নিচে স্ক্রলে আমরা যে বিকাশ নাম্বারে টাকা উঠাচ্ছি ওটা দেওয়া আছে, আপনারা নিজ নিজ জায়গা থেকে যে যতটুকু পারেন প্লিজ আমাদের সাহায্য করবেন। আর আমাদের ইভেন্ট লিংকে অবশ্যই যাবেন, ওখানে সব ডিটেলস দেওয়া আছে, ওখানে মানুষের অবস্থার কিছু ছবি দেওয়া আছে এবং আমরা 7টি পরিবারকে এখন পর্যন্ত সাহায্য করতে পেরেছি, আপনারা যতটুকু সাহায্য আমাদের করেছেন। সো ওইটার পুরা ডিটেলস সহ প্রুফ সব দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে কনফার্ম হতে পারবেন যে আপনারা যে টাকা দিচ্ছেন ওটা ঠিক জায়গা মতো নিয়ে যাচ্ছে। স্যার কবির স্যার, আপনার কাছে একটা কোয়েশ্চেন এসেছে, ইসমাম করেছে যে according to sir, what do you think why economy always wins over environment? Why money matters more than a healthy nature? এই যে কনসেপ্ট, এটা কিন্তু আমরা দুইটা কনসেপ্ট আছে পৃথিবীতে আর কি, একটা বলি অ্যানথ্রোপোসেন্ট্রিজম আর একটা বলি ইকোসেন্ট্রিজম। সো অ্যানথ্রোপোসেন্ট্রিজম যে কনসেপ্ট, এটাকে বলা হয় যে হিউম্যান হচ্ছে সুপ্রিম, হিউম্যান হচ্ছে সব থেকে বেশি সুবিধাপ্রাপ্ত স্পিসিস। আর ইকোসেন্ট্রিজম যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা বলা হয় যে না, হিউম্যান একা না, হিউম্যানের সাথে অন্যান্য যে ইকোলজিক্যাল স্পিসিসগুলো আছে তারাও সমানভাবে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স বহন করে। সো আমাদের এই বর্তমান সমাজে এই যে ম্যাটেরিয়ালিস্টিক যে সমাজটা, এটা কিন্তু সবকিছুই
মানে অর্থকে বা ইকোনমিটাকে গুরুত্ব দিয়ে আসছি, কিন্তু আসলে একটা সময় গিয়ে দেখতে পারবো যে ইকোনমি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট না, ইকোনমির পাশে যে অন্যান্য স্পিসিস গুলো আছে, ন্যাচারাল ইকোসিস্টেমটা আছে, এটাকে তো সমানভাবে ইম্পর্টেন্ট। সো এটা আসলে হিউম্যান নেচার। আপনি যখন যত বেশি টাকার প্রতি আপনার চাওয়াটা বাড়াবেন, তত বেশি আপনার টাকার প্রতি আরো চাহিদা বাড়বে। আপনি এখন যদি বাংলাদেশি কোনো ব্র্যান্ড ইউজ করেন, স্বভাবতই 3-4 বছর পরে আপনার বাংলাদেশি ব্র্যান্ড ভালো লাগবে না, আপনি তখন যারা থেকে কিছু নিতে চাবেন। সো এটা আসলে আমাদের যে ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মন মানসিকতার একটু চেঞ্জ করতে হবে। একটু আমাদের মানসিকতা চেঞ্জ করলে আমার মনে হয় যে এটা আগের অবস্থায় বা সবকিছু চেঞ্জ করে ইকোসেন্ট্রিক করা সম্ভব। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমাদের এটা একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে এই প্যান্ডেমিক রেস্ট্রিকশনের মধ্যে, এটার একটা হয়ে গেছে। কিন্তু আমি যেটা আমার আগের কথায় বলেছিলাম যে আমরা কিন্তু ব্র্যান্ডেড কাপড় ছাড়াই এখন আমরা অতিবাহিত করছি। আমরা কিন্তু অনেকেই বাইরে যাওয়ার সময় ঘড়ি পরছি না, আমরা যে ব্র্যান্ডেড ঘড়িটা সবসময় পরি, আমার পছন্দের সবচেয়ে ব্র্যান্ডেড ঘড়িটা, সেটা কিন্তু আমি পরছি না। কারণ হচ্ছে গিয়ে এই সারফেসের মধ্যে আমার ইয়েটা আসতে পারে, ভাইরাসটা আসতে পারে। সো সেটা কিন্তু আমরা বুঝতেছি যে আমার জীবন অতিবাহিত করার জন্য আমাকে কিন্তু এক্সট্রা ভ্যাগান্ট হওয়ার দরকার নেই, আমার ইকোনমিটাকে প্রায়োরিটি দেওয়া দরকার নেই। অবশ্যই আমার জীবন ধারণের জন্য ইকোনমি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাট সেই ক্ষেত্রে আমি ডেসপারেট হয়ে যাব না। এটার একটা লার্নিং বা লিসন আমাদের কিন্তু হয়ে গিয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাদের দুইজনের কাছে কোয়েশ্চেন করেছে স্বর্ণা, সেটা হচ্ছে গিয়ে সায়েন্টিস্টরা বলেছে পার্মাফ্রস্ট মেল্টিং এর জন্য পার 10 to 15 ইয়ার জম্বি প্যাথোজেন্স রিলিজ হবে, এর কারণে ফ্রিকুয়েন্টলি ওয়ার্ল্ডে এ ধরনের প্যান্ডেমিক ফেস করবে। এই বিষয়ে আপনাদের করণীয়, এই বিষয়ে আমাদের করণীয় কি হতে পারে? সব পুরা যে ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে, আমরা বলি যে আমাদের যে মেরু অঞ্চলে পার্মাফ্রস্ট গুলো আছে, এগুলো যত বেশি গলবে, পার্মাফ্রস্টের যে লেয়ার গুলো আছে এই লেয়ার গুলো থেকে তত বেশি এই জম্বি টাইপ যে প্যাথোজেন গুলো তত বেশি আমাদের পৃথিবীতে এক্সপোজড হবে। সো আমাদের কি করণীয়? আমাদের করণীয়, আমরা যে এনভায়রনমেন্টাল সায়েন্স যদি আমাদের অবস্থান থেকে বলো, তাহলে বলবো যে গবেষণা করতে হবে যে কোন কোন কি ভাবে পরিবেশটা ম্যানেজ করলে আরো বেশি সাস্টেনেবল হয়ে নিয়ে যাব। কিন্তু যদি বৈশ্বিক প্রেক্ষাপটে বলো, সবার জন্য বলো, তাহলে যেটা দরকার আর কি, আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়াইতে হবে, কমাইতে হবে। কারণ গ্রিন হাউস গ্যাস যতদিন না কমছে, ততদিন তোমার ওয়ার্ল্ডের যে টেম্পারেচার এটা কিন্তু কমবে না। আর ওয়ার্ল্ডের টেম্পারেচার যদি না কমে, তাহলে কিন্তু তোমার এই যে মেরু অঞ্চলে যে বরফগুলো, এগুলো গলা থামবে না। সো একটা তথ্য দিই, যে তোমরা জানো কিনা যে গ্রিনল্যান্ডে প্রতি বছর 286 বিলিয়ন টন বরফ গলছে, এবং অ্যান্টার্কটিকাতে গলছে প্রতি বছর 127 বিলিয়ন টন। সো এত যে বিশাল পরিমাণ যে বরফ, এটা যদি গলে, সো বরফের লেয়ার গুলাতে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস এবং প্যাথোজেন থাকার সম্ভাবনা খুবই প্রবল। সো আমরা যতই ক্লাইমেট চেঞ্জটাকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, তত বেশি আমাদের জন্য এটা ম্যানেজ করা সহজ হবে। ধন্যবাদ। আসলে কবির ভাই হচ্ছে ম্যাক্সিমাম কথা বলে দিয়েছে, আমরা আসলে বুঝতে পারছি। আমরা আসলে জানি যে আমাদের ওয়ার্ল্ডে নিউমেরাস মাইক্রোবস আছে, মাইক্রো অর্গানিজম আছে। এর মধ্যে কিছু আমাদের বেনিফিশিয়াল, কিছু আমাদের সাথে রিসিপ্রিক্যাল ওয়েতে থাকে, কিছু আমাদের জন্য হার্মফুল। সো আমরা এক্স্যাক্টলি জানি না আসলে এইটার সোর্স বা স্টোরেজটা কোথায়। কারণ আমরা যেহেতু মরু অঞ্চলে পার্মাফ্রস্টের কথা বলছি, যে এই জায়গাটা আমরা কিন্তু এনক্রচ করিনি, আমরা এর ভিতরে গিয়ে দেখিনি এর মধ্যে কি কি ধরনের মাইক্রোবস আছে। বাট যেহেতু আমরা জানি যে আমাদের মাইক্রোবস নিউমারাস এবং এটা যে কোনো জায়গায় প্রিজার্ভ অবস্থায় থাকতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অবশ্যই এটা একটা কিন্তু বড় আমাদের জন্য বড় ক্রাইসিস ক্রিয়েট করতে পারে। যে আমরা এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই বরফ বা পার্মাফ্রস্ট মেল্টিং হচ্ছে, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস এখন হয়ে গেছে। সো এইটা যদি এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে বলি, সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদেরকে আমাদের যে লোকাল ইমিশন বা লোকাল ইম্প্যাক্ট, সেটাকে কমাতে হবে। আমি গ্লোবাল ইম্প্যাক্ট বা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কথায় পরে আসি। আমরা ফার্স্টে হচ্ছে আমার যে লোকাল ইম্প্যাক্ট, এয়ার পলিউশন, সেটাকে আমার কমাতে হবে। আমার লোকাল ইম্প্যাক্ট যদি আমি কমাতে পারি, আলটিমেটলি আমার রিজিওনাল ইম্প্যাক্ট এবং গ্লোবাল ইম্প্যাক্ট আমি কিন্তু কমাতে পারবো। আর এই ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং আমি যতই লিমিটের মধ্যে রাখতে পারবো, ততই কিন্তু এই পার্মাফ্রস্ট বা এই মরু অঞ্চলের যে বরফগুলো আছে, সেটা আমার প্রিজার্ভ অবস্থায় থাকবে, এবং এই ধরনের জম্বি ভাইরাসগুলো থেকে আমরা কিন্তু দূরে থাকতে পারবো। ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি অডিয়েন্সকে আবার বলবো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ করবেন কমেন্ট বক্সে, স্যাররা এটার অ্যান্সার দিচ্ছে এবং ইনশাল্লাহ দিবে। আমার নেক্সট কোয়েশ্চেন আপনাদের দুজনের কাছেই থাকবে। প্রথমে আমি কবির স্যারের কাছ থেকে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব কি, তারা কি সে দায়িত্ব পালন করতে পারছে? আসলে করোনাকালীন আমরা দেখেছি আমাদের অনেকগুলো স্টেক হোল্ডার আছে এবং বিশ্ববিদ্যালয় তার মধ্যে একটি। সো বিশ্ববিদ্যালয়ের যে দায়িত্ব এবং এদের যে কর্তব্য, এটার পরিধিও বেশ বড় এবং সেগুলো খুবই জরুরি। আমি যে প্রথম যে দায়িত্বটার কথা বলবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হচ্ছে গবেষণা। সারা পৃথিবীব্যাপী যদি আপনি দেখেন বা আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন যে কোভিড ভাইরাসের যে সংক্রমণ, এরপর থেকেই বিশ্ববিদ্যালয়গুলো কোভিড ভাইরাসের বিভিন্ন ধরনের যে চিকিৎসা, এই চিকিৎসাগুলোর সম্ভাবনা, প্রচলিত যে আমাদের ওষুধগুলা, এই ওষুধগুলোর কার্যকারিতা, একই সাথে ভ্যাকসিন আবিষ্কারের যে প্রচেষ্টা, সেটা কিন্তু অব্যাহত রেখেছে। সো দায়িত্ব ছিল, দায়িত্ব কিন্তু এটা পালন করছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা দায়িত্ব পালনে তাদের আমরা কমতে দেখতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দায়িত্ব কিন্তু তারা পালন করছে। এখন এই যে কাজগুলা, এই কাজগুলো ভার্সিটি কিন্তু একা করতে পারবে না, অনেকগুলো স্টেক হোল্ডার আছে, কারণ এই কাজগুলোতে লাগবে বাজেট, ফান্ড। সো সরকারি এবং বিভিন্ন বেসরকারি সংস্থা আছে, এদের আগিয়ে আসা দরকার। আমি উদাহরণস্বরূপ বলবো যে করোনা ভ্যাকসিন আবিষ্কারের জন্য অলরেডি কাজ করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং আমরা গত 22 তারিখে একটি রিপোর্ট দেখেছি, এবং রিপোর্টে দেখলাম যে তারা যে ট্রায়াল ভ্যাকসিন আবিষ্কার করেছে, এই ভ্যাকসিনটা অলরেডি বানরের উপর একটা প্রমিজিং রেজাল্ট দেখিয়েছে। সো এই প্রমিজিং রেজাল্ট দেখানোর পরে তারা 10,000 মানুষ সিলেক্ট করেছে, এই মানুষদের উপর এই ভ্যাকসিনের কার্যকারিতা তারা পরীক্ষা করবে, এবং এরপরে যদি মানুষদের উপর সঠিক রেজাল্ট দেখায় বা ভালো রেজাল্ট দেখায়, তখন সেটা বাজারে সবার জন্য উন্মুক্ত করবে। সো গবেষণার কাজটা যে হচ্ছে না সেটা বলবো না, কিন্তু হয়তোবা একটু লেট হচ্ছে, কিন্তু এই ধরনের গবেষণার ক্ষেত্রে সবসময় কিছুটা সময় লাগে। দ্বিতীয় যে কাজটি বিশ্ববিদ্যালয়ে, আমরা মনে করি যে প্যান্ডেমিক কিন্তু এইবার প্রথম না, এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যান্ডেমিক এসেছে। সো এই প্যান্ডেমিকের সময় সরকারগুলো সেই সময়গুলোতে কি ধরনের আচরণ করতো, সেই আচরণগুলো নিয়ে বা মানুষ কি করতো, এই আচরণগুলো থেকে সরকারের জন্য একটা গাইডলাইন দেওয়া যেতে পারে। ভার্সিটির জন্য একটা বড় দায়িত্ব যে মানুষ কি করতে পারে, সরকার কোন অবস্থায় গিয়ে কি ধরনের কাজ করতে পারে। সো এই যে দায়িত্ব, এই দায়িত্বটা বিভিন্ন মডেলের মাধ্যমে তারা উপস্থাপন করতে পারে এবং মানুষকে অবহিত করতে পারে যে না, এই 7 দিন আপনাদের জন্য সব থেকে ভাইটাল, এখন কোনোভাবে বাইরে যাওয়া যাবে না, এই সময়টা বাজারের ধারে কাছে যাওয়া যাবে না। সো এই দায়িত্বগুলো কিন্তু ভার্সিটির একটা বড় দায়িত্ব। এরপরে আরেকটা কথা বলি যে আমরা অনেকভাবে ডাটা পেয়ে থাকি, আমরা যে আমাদের যে ডেটা সোর্স, এই সোর্সগুলো অনেক, কিন্তু মানুষ সব থেকে যে বিশ্বাস করে যে ডেটা সোর্সটা, সেটা কিন্তু ভার্সিটি। সো এই ডেটার সোর্স মানুষের কাছে পৌঁছানো কিন্তু আমাদের একটা দায়িত্ব। তো একটা গবেষণা করলে হবে না, গবেষণা লব্ধ যে রেজাল্ট, সেটা মানুষের কাছে পৌঁছাইতে হবে যে না, এইটা হলে এইটা হবে, এইটা হলে এইটা হবে না। আপনাদেরকে সঠিক তথ্য পৌঁছানোটাই আপনাদের কাছে আমাদের ভার্সিটিগুলোর একটা প্রধান দায়িত্ব। এরপরে বলি, কিছু কিছু কাজ ভার্সিটি অলরেডি করছে। আমি একটা যেমন জানি যে ভার্সিটির লোকাল লেভেলে হেলথ গাইডলাইন তৈরি করছে, যাতে হেলথ গাইডলাইনের মাধ্যমে মানুষ মোবাইল অ্যাপসের মাধ্যমে জানতে পারবে তার সব থেকে কাছের টেস্টিং লোকেশন কোথায়, সব থেকে কাছের বাজারের অবস্থান কোথায়, একই সাথে কোথায় তার খাবারের অবস্থানগুলো আছে। সো এইগুলাও কিন্তু ভার্সিটির কাছে ভার্সিটি করছে। ভার্সিটির বৈশ্বিক লেভেলেও ল্যাবে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে এবং একসাথে মাস্ক তৈরি করছে, এবং এই মাস্কগুলো বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। একই সাথে আমরা জানি প্লাজমা কেন্দ্রিক যে একটা চিকিৎসা, আমরা জানি কিছুটা হলেও আশানুরূপ একটা রেজাল্ট দিয়েছে, যে প্লাজমা যে আক্রান্ত রোগী, তাদের কাছ থেকে যদি আমরা প্লাজমা নিয়ে যে যারা নতুন রোগী তাদেরকে আমরা দিই, তাহলে ভালো একটা রেজাল্ট দেখা যায়। সো এইটা কিন্তু ভার্সিটির যে স্টুডেন্ট, এরা কিন্তু এই প্লাজমা সংগ্রহের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখতে পারে। এখন আমি আরেকটা কথা বলি, একটা সবাই হয়তো জানেন যে ভেন্টিলেশন সিস্টেমের আমাদের অনেক অভাব। এটা শুধু বাংলাদেশে যে ভেন্টিলেশন সিস্টেমের অভাব সেটা না, এটা সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ভেন্টিলেশন সিস্টেমের অভাব আছে। এখন যখনই একটা রোগী মুমূর্ষু অবস্থায় যায়, কোন রোগীটি আগে পাবে, কোন রোগীটি পরে পাবে ভেন্টিলেশন সিস্টেম, এটা নিয়ে সবসময় একটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং এই দ্বন্দ্বের প্রেক্ষিতেই অলরেডি জন হপকিন্স ইউনিভার্সিটি আমেরিকার, ওরা একটি ইথিক্যাল গাইডেন্স তৈরি করেছে, যে ইথিক্যাল গাইডেন্স আপনাকে বলে দিবে যে কোন রোগীটি আগে পাবে এবং কোন রোগীটি পরে ভেন্টিলেশন সুবিধা পাবে। এখন আমি এটা গেলাম বৈশ্বিক প্রেক্ষাপটে, আমি যদি আমাদের রাষ্ট্রীয় প্রেক্ষাপটে বা আমাদের নিজের দেশীয় প্রেক্ষাপটে আসি, তাহলে এটা আসলে আমার কিছু বলার নেই, কারণ এই সবগুলোই কিন্তু দৃশ্যমান।
আমরা জানি যে খুব সীমিত পরিসরে যদিও করোনা কেন্দ্রিক গবেষণা হচ্ছে, কিন্তু অ্যাডভান্সড লেভেলের যে করোনা গবেষণা সেটা কিন্তু আমাদের বাংলাদেশে এখনো হয় নাই। আমরা জানি যে বিভিন্ন বেসরকারি সংস্থা ওয়ালটন দেখলাম যে তারা ভেন্টিলেশন সিস্টেম তৈরি করছে, অথচ আমরা কিন্তু ভার্সিটিগুলা এখনো ঘরে বসে আছি। আমরা দেখলাম বাইরের দেশগুলা ভ্যাকসিন আবিষ্কার করছে ভার্সিটিগুলাতে, আর আমরা এখনো ল্যাবগুলো বন্ধ করে রেখে আছি। এটা কি আমাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব ছিল সবচেয়ে আগে এই দায়িত্বর যে জায়গাগুলো এগুলা পূরণ করা, ভ্যাকসিন তৈরির কাজে এগিয়ে আসা, ভেন্টিলেশন তৈরির কাজে এগিয়ে আসা, কিন্তু আমরা এগুলো করতে পারি নাই। সত্যি কথা বলতে যে ভার্সিটিগুলোর নিজে মানে শুধু ভার্সিটিগুলোকে দায়ী মানে দোষারোপ করি সেটাও আমাদের ভুল হবে, কারণ ভার্সিটিগুলোর যে গবেষণা সক্ষমতা এটা বাড়ানোর জন্য কিন্তু আমরা বিগত বছরগুলোতে কিছু করি নাই। একই সাথে গবেষক কিন্তু নিয়োগ দেওয়া হয় না আমার ভার্সিটিগুলোতে খুব বড় পরিমাণে। একই সাথে ভার্সিটিগুলোর যে বাজেট এটাও কিন্তু খুবই অপ্রতুল। সো এই অনেকগুলো সমস্যার কারণেই আমরা আসলে পিছিয়ে আছি। এবং একটা তথ্য দিয়ে আমি আমার কথাটা শেষ করব। অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা যেহেতু বারবার বলছি, যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক বছরে গবেষণা খাতে যে ধরনের বাজেট রাখা হয় আমাদের বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে গত 25 বছরে সম্মিলিত গবেষণা বাজেট তার থেকে অনেক বেশি। সো আপনি যেখানে ইনপুট দিবেন কম, আপনার আউটপুট সাধারণত কম আসবে। সো আপনি অল্প ইনপুট দিয়ে বেশি ইনপুট চাবেন, এটা সম্ভব না। সো আমি আশা করব সামনের দিনগুলোতে ভার্সিটির সক্ষমতা বাড়ানোর জন্য অথরিটি যথাযথ ব্যবস্থা নিবে। ধন্যবাদ। আসলে বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কি, ম্যাক্সিমাম কথা কিন্তু পরিবার বলে ফেলেছে। বাইরের বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে কাজ করছে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। আমরা আসলে আমি জাস্ট পরিবারের কথার সাথে জাস্ট কিছু কথা অ্যাড করতে চাই যে আসলে বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র শিক্ষা প্রদান এবং গ্র্যাজুয়েট তৈরি করাই কিন্তু তাদের একমাত্র কাজ না। তাদের অন্যতম একটা কাজের মধ্যে পড়ে কিন্তু গবেষণা, যেটা পরিবার বলেছে, এবং একটা গবেষণা বান্ধব পরিবেশ তৈরি করা, যেটা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেকটাই পিছিয়ে এই গবেষণা বান্ধব পরিবেশ তৈরি করার ক্ষেত্রে। আর গবেষণার বিষয়গুলো এমন হওয়া উচিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যে গবেষণা করছি, যে স্মল লেভেলে মাইনর স্কেলে যে গবেষণাগুলো করছি, গবেষণার বিষয়গুলো এমন হওয়া উচিত যা পরিবেশ এবং সমাজের আসলে কাজে লাগবে, যার একটা প্র্যাগমেটিক ইম্প্যাক্ট আছে। আমরা দেখা যায় যে যদি আমরা পরিবেশের দিক দিয়ে বলি, আমরা যখন পরিবেশ নিয়ে কোনো রিসার্চ করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোস্টলি হচ্ছে গিয়ে ওয়াটার এমফাসাইজ করি, ওয়াটার নিয়ে কাজ করি। আমরা শুধু একটা স্পেয়ার নিয়ে কাজ করলে হবে না, আমাকে কিন্তু ইয়ার নিয়ে কাজ করতে হবে, সাউন্ড নিয়ে কাজ করতে হবে, ওয়েস্ট নিয়ে কাজ করতে হবে। সো এই এমন টাইপের রিসার্চগুলো আমার বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত যেগুলো দিয়ে আসলেই আমি দেশ, পরিবেশ এবং মানুষের উপকার করতে পারবো। এবং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অনেকটাই পিছিয়ে। আর আমি যদি করোনা পরিস্থিতির কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি করেছে, যে সরকারি ত্রাণ তহবিলে একটা টাকা দিয়েছে। আসলে সরকারি ত্রাণ তহবিলে টাকা দিয়েই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাবগুলো যেগুলো ছিল, আমাদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু কেমিস্ট্রি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই ধরনের ল্যাবগুলো আছে। সেই ল্যাবগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারি, কন্টিনিউয়াস যদি আমরা রিসার্চ করি, ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের পরিস্থিতিতে কিন্তু আমাদের এই ল্যাবগুলো থেকে একটা মানে বেনিফিশিয়াল আউটপুট আমরা বের করতে পারতাম, যেটা দিয়ে কিন্তু আমাদের এই পরিস্থিতিটাকে অনেকটাই স্বাভাবিক করতে পারতাম। সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে আমাদের দেশের কিছু ইউনিভার্সিটি, কিছু সরকারি এবং পাবলিক ইউনিভার্সিটি, কেমিস্ট্রি এবং ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা শুরু করেছিল, এবং তারা বিনামূল্যে গরিবদের এবং ঢাকা মেডিকেলের চিকিৎসকদেরকে দিয়েছে। এটা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। বিশ্ববিদ্যালয় এই ধরনের কাজই হওয়া উচিত। কিন্তু হতাশাজনক বিষয় হচ্ছে গিয়ে এই কাজটা কিন্তু আমরা এক সপ্তাহের মতো প্রচার প্রচারণা দেখেছি, তারপরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে আর্থিক যে স্পন্সরশিপ করা বা গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর এদের ইন্টারভেনশনটা খুবই জরুরি ছিল। তাহলে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যদি এই সরকারি পৃষ্ঠপোষকতা বা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক পৃষ্ঠপোষকতা সেটা দিয়ে কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজারের তৈরিটা কন্টিনিউয়াস একটা প্রসেস রাখা উচিত ছিল। যদি এটা আমরা হ্যান্ড স্যানিটাইজারটা একটা কন্টিনিউয়াস প্রসেসে রাখতাম, তাহলে হচ্ছে গিয়ে গরিবরা বিনামূল্যে পেত, আর আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিন্তু সুলভ মূল্যে এই হ্যান্ড স্যানিটাইজারটা ব্যবহার করতে পারতাম। তাহলে এই ব্যবসায়ীরা যে আমাদের থেকে ডাবল দামে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছে সেটা কিন্তু আর হতো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের টেক্সটাইল ইউনিভার্সিটিগুলো আছে, টেক্সটাইল ইউনিভার্সিটি ল্যাবগুলো কিন্তু বেশ এনরিচ, এবং সেখানে রিসার্চাররাও আছেন, অনেক এক্সপিরিয়েন্স টিচারও আছেন।
তারা যদি আসলে মেডিকেল স্পেশালিস্টদের সাথে বসে কাজ করতো, একসাথে কাজ করলে কিন্তু মাস্ক এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করতে পারতো। এবং যেইটার জন্য কিন্তু আমরা দেখেছি আমাদের যে ফ্রন্ট লাইনার যে যোদ্ধারা, ডাক্তাররা, নার্সরা, তারা কিন্তু প্রথম দিকে প্রচুর স্ট্রাগল ফেস করেছে এই করোনা পরিস্থিতিতে। সেক্ষেত্রে আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের কাজে এগিয়ে আসতাম এবং সরকারি এবং বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা থাকতো, তাহলে কিন্তু আমরা কম্পারেটিভলি কম মূল্যে আমরা মাস্ক এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করতে পারতাম। আমাদের ইম্পোর্ট করতে হতো না এবং ইম্পোর্টের মাঝখানে যে দুর্নীতিটা সেটাও রোধ হতো। আর আরেকটা ব্যাপার কবি ভাই বলেছে যে বিশ্ববিদ্যালয়গুলো, বাইরের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অলরেডি অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করছে, জিনোম নিয়ে কাজ করছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের আসলে আগে থেকেই কাজ করা উচিত। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ল্যাবে কাজ হচ্ছে, যেমন নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু কিছুটা লেভেলে, মাইনর লেভেলে কাজ করছে। বাট আমাদের যে প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এদের কিন্তু এগিয়ে আসা উচিত ছিল যে এই জিনোম সিকোয়েন্সিং নিয়ে কাজ করা বা মেডিসিন নিয়ে কাজ করা, যেটা দিয়ে আমরা এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারতাম। সুতরাং আমার মনে হয় যে আমরা আসলে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের একটা ইম্প্যাক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এবং আমি যদি আমার জায়গা থেকে বলি যে করোনা পরিস্থিতিতে আসলে বিশ্ববিদ্যালয়ের যে দায়িত্বগুলো ছিল আমাদের দেশের পার্সপেক্টিভে, আমরা ওই দায়িত্বগুলো পালন করতে পারিনি পুরোপুরি, বাট এখনো কিন্তু করার সুযোগ আছে। আর যেহেতু আমার এই করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, এখনো কিন্তু আমরা চাইলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং সরকারি পৃষ্ঠপোষকতায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি প্রচুর রিসার্চার নিয়োগ দেওয়া হয়, পাশাপাশি শিক্ষকরা এবং ছাত্ররা মিলে একটা যদি পরিবেশ থাকে, সেইখান থেকে কিন্তু রিসার্চ করে ইম্প্যাক্টফুল আউটপুট আনা পসিবল, এবং যেটা দিয়ে আমরা কিন্তু সহজেই এই ধরনের ক্রাইসিসগুলোকে অ্যাটলিস্ট আমাদের পর্যায় থেকে আমরা কিছুটা করতে পারবো, বিশ্ববিদ্যালয়ের পর্যায় থেকে। সেই ক্ষেত্রে কিন্তু সরকার বা রাষ্ট্রের প্রতি যে প্রেশারটা, সেটা কিন্তু অনেকটাই কমে আসতো এবং দুর্নীতির জায়গাটাও কিন্তু কমে আসতো। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কিন্তু অনেক ইথিক্যাল ওয়েতে কাজ করি, সেই জায়গাতে আমাদের দুর্নীতির জায়গাটাও অনেকটা কমে আসতো। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের কাজগুলো আসলে এইরকম হওয়া উচিত। ধন্যবাদ। মুবাশিরা, তুমি কি শুনতে পাচ্ছ? আমার মনে হচ্ছে আমাদের হোস্ট মানে হ্যাং হয়ে গেছে। আমি একটু ওয়েট করি না ভাই। হুম। ও তো টেকনিক্যাল আসছে সম্ভবত। স্যার আই এম সো সরি স্যার, হুট করে সব জায়গায় নেট চলে গেছে। হ্যাঁ, আমরা সেটা বুঝতে পেরেছি। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আপনাদের জন্য আরো কয়েকটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে গিয়ে অন্তর করেছিল যে স্যার প্রতিটা ডিস্ট্রিক্টে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, ডিস্ট্রিক্ট ভিত্তিক গভর্নমেন্ট কলেজগুলোর এখন কি করণীয় স্যার? আচ্ছা, সেখানে যদি আমি বলি যে আমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক কলেজগুলো আছে, সেই কলেজগুলোর আসলে কলেজ লেভেলে আমাদের যেটা আমরা করতে পারি গণসচেতনতা তৈরি করা, সেইটার কাজটা কিন্তু আমরা এই কলেজ লেভেল থেকে করতে পারি। যে আমাদের আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যেটা হচ্ছে আমরা সবসময় স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র বা শিক্ষকরা যদি কোনো একটা নিয়মাবলী বা নিয়ম ট্রান্সমিট করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপারটাকে খুব মানে সহজভাবে নেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কলেজগুলোর দায়িত্ব হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলে যে কলেজগুলোর দায়িত্ব হচ্ছে, তার প্রধান দায়িত্ব হচ্ছে এই ধরনের সচেতনতা তৈরি করা, যে আমাদের ট্রান্সমিশন কিভাবে রোধ করা যাবে। পাশাপাশি এই যে আমাদের এই ট্রান্সমিশন, পাশাপাশি আমাদের যে পরিবেশের যে ভারসাম্য উপর ইম্প্যাক্ট পড়ছে, সেইটাকেও আমরা
অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করি, সেই নলেজ থেকে, সেই জ্ঞান থেকে আমার মনে হয় যে এই সচেতনতা তৈরি করতে পারি আমরা এই সময়ে। থ্যাংক ইউ স্যার। স্যার, বাবু ভাইয়েরও আরেকটা কোয়েশ্চেন একজনের আছে, একাধিক সেটা কোশ্চেন হচ্ছে গিয়ে স্যার ভালো ভালো কোয়েশ্চেন তো স্যার, এই জন্য নেওয়া ঠিক আছে, লাগছে। বলো। উনি লিখেছেন যে ডু ইউ থিঙ্ক পিপলস বিহেভিয়ার উইল চেঞ্জ অ্যাজ আ রেজাল্ট অফ কারেন্ট প্যান্ডেমিক ইন ওয়েজ দ্যাট পজিটিভলি অর নেগেটিভলি ইম্প্যাক্ট দ্য এনভায়রনমেন্ট? আহ, আমি বলবো মাহবুব ভাই। হ্যাঁ গৌরব ভাই, আপনি বলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই মানুষের পজিটিভ একটা চেঞ্জ আসবে, কারণ মানুষ কি কখন ভেবেছিল যে 2.5 মাস ঘরের মধ্যে সে আটকা থাকবে বা সে প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না? তো এটা কিন্তু মানুষের একটা শিক্ষা, এবং মানুষ তখনই ফিরে আসে যখন সে শিক্ষাটা পায়। তো আমার মনে হয় যে করোনার ফলে মানুষের যে মোরাল একটা জায়গা, এটা একটু আগের থেকে ভালো অবস্থা আসবে, এবং এটা আমি পজিটিভলি বলবো যে পজিটিভলি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আশাবাদী মানুষ, সেহেতু আমরা আশা করছি যে মানুষ পজিটিভলি চেঞ্জ হবে, আমার পক্ষ থেকে আমি মনে করি। কবির ভাই সব বলেছে, আর আমি যদি অ্যাড করি সেখানে হচ্ছে আমাদের আসলে পরিবর্তনটা দুভাবেই হবে, ইতিবাচক নেতিবাচক দুভাবেই হবে। আমরা যদি পার্সোনাল লেভেলে বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা স্টেক হোল্ডার, আমরা হচ্ছে গিয়ে যেহেতু এই 2.5 মাসের একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে, 2-2.5 মাসের, সেটা আমরা ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করব। কিন্তু নেতিবাচক ব্যাপারটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে ব্যবসায়ী পর্যায়ে, কারণ হচ্ছে অর্থনৈতিক ক্ষতিটা কিন্তু তাদের হয়েছে। হ্যাঁ, তো তারা কিন্তু চাবে যে ওই ক্ষতিটা পুষিয়ে নিতে। এখন ওই ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা যদি একটু আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের দিকেই তাকাই, তারা কিন্তু তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রায় তাদের ভাড়া 60% বাড়িয়ে ফেলেছে। কিন্তু যেখানে হচ্ছে আসলে অনেক প্রাইভেট সেক্টরে অনেকেরই 60% স্যালারি দেওয়া হয়নি, বা অনেকেই স্যালারি পায়নি, সেই জায়গা থেকে তারা আসলে কিভাবে এটা এফোর্ড করবে? তো আমরা যদি দেখি যে নেতিবাচক ইতিবাচক দুই ধরনের পরিবর্তনই আসবে, তো আমাদের উচিত যে ইতিবাচক পরিবর্তনটাকে আমাদের স্বাগত জানানো উচিত, আর যেই পাশটা থেকে নেতিবাচক পরিবর্তন আসছে সেই জায়গাটায় আমাদের গভর্নমেন্টকে অবশ্যই ইন্টারভেনশন করা উচিত। এবং আমাদের জায়গা থেকে আমরা যেটা করব যে অ্যাটলিস্ট আমরা অ্যাপ্রাইজ করব, আমাদের জায়গা থেকে আমরা ট্রান্সমিট করার চেষ্টা করব, সচেতনতা যাতে তৈরি হয়, যাতে এই সব বিষয়গুলোর আমরা পরবর্তীতে, করোনা পরবর্তীতেও আমাদের যে ইতিবাচক পরিবর্তনগুলো আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে, সেইটা যাতে আমরা মেনটেন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা যে ডেভেলপ কান্ট্রি গুলা দেখছি, ওখানে কিন্তু ট্রান্সপোর্ট ফি এক ফোঁটাও বাড়ায় নেই, যেরকম আগে ছিল ওরকমই আছে। তো স্যার আমরা কেন বাড়াচ্ছি, যেখানে আমাদের এটা হচ্ছে কি কেন? শুধু ডেভেলপড কান্ট্রিগুলো না, আমি যদি পাশে কলকাতার কথা বলি, আমি কালকে একটা রিপোর্ট করলাম, কলকাতাতেও কিন্তু এই 2-2.5 মাস সবকিছু বন্ধ ছিল, সীমিত আকারে তাদের যানবাহন খোলার কথা বলা হয়েছে, এবং চালু করার সময় তারা বলেছে না, কোনো ধরনের ভাড়া বাড়ানো যাবে না। তো এক্ষেত্রে আমি জানি না, এই ধরনের কিছু কিছু ইনস্টিটিউশনাল সিদ্ধান্ত আছে, হয়তোবা এটা সাময়িক সময়ের জন্য করা হয়েছে ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য। আমি মনে করি অচিরেই এটা আবার আগের যে ভাড়া, সেটাতে মানুষ যদি প্রতিবাদ করে, অলরেডি আমরা যে অনলাইন যে মাধ্যমগুলো আছে, আমরা দেখছি যে অনেক প্রতিবাদ হচ্ছে এটা নিয়ে। তো আমরা সবসময় এই ধরনের প্রতিবাদেরও অনেক সময় ফলাফল পেয়েছি। আমরা আশাবাদী যে সরকার এটা আমলে নিবে, একসময় ভাড়াটা আবার আগের জায়গায়, আগের অবস্থানে চলে যাবে। আমরা যদি একটু আমি তুরস্কতে পড়াশোনা করেছি, যেহেতু তুরস্ক যেই প্র্যাকটিসটা আমি দেখে এসেছি, ওরা কিন্তু স্টুডেন্টদের জন্য বাস ভাড়ার সবসময় এমন একটা কার্ড প্রোভাইড করে যেটা দিয়ে 50% ভাড়া দিতে হয়, বা ওদের যখন অকেশনগুলো আসে, ওদের ভিক্টরি ডে বা ঈদ, এই অকেশনগুলোতে কিন্তু আলটিমেটলি ওরা কিন্তু ওদের ভাড়া অর্ধেক করে দেয়। পাশাপাশি হচ্ছে যেদিন আমার বার্থডেটা কিন্তু কার্ডের মধ্যে দেওয়া আছে, সো সেই দিন আমার জন্য পুরো ট্রান্সপোর্টেশন ফ্রি ট্রান্সপোর্টেশন ফি। সো ডেভেলপ কান্ট্রিজ এই প্র্যাকটিসগুলো করছে, এর কারণে কিন্তু ওদের যখন সরকারের প্রয়োজন হচ্ছে তখন যদি কিছুটা বাড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা ওভাবে রিয়েক্ট করতেছে না, কারণ হচ্ছে গভর্নমেন্টের সাথে তাদের একটা
এককাল একটা ওয়ে থাকে, বাট আমাদের ট্রান্সপোর্টেশন সেক্টর যদি আমরা দেখি সেটা কিন্তু পুরোপুরি বিপরীত চিত্র একটা, ঠিক আছে? সো সেই জায়গা থেকে আমরা আমাদের দিক থেকে আমরা ভায়োলেন্ট কোনো মুভমেন্টে যেতে পারবো না কখনোই, এটা উচিতও না, কারণ হচ্ছে সম্পদ আমাদের। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা পার্সপেক্টিভে আমাদের যে এই যে জাপানে একবার হয়েছিল যে বাস ভাড়া বাড়ার কারণে মানুষজন বাসে ওঠা বন্ধ করে দিয়েছে, সো তারা হেঁটে তাদের কর্মস্থলে যাচ্ছে। তো এইরকম সাইলেন্ট যে মুভমেন্টগুলো আমরা কিন্তু সেগুলো কিন্তু করতে পারি আমাদের জায়গা থেকে। আর আশা করব যে গভর্নমেন্টের এই ব্যাপারটা দেখবে অবশ্যই। যখন আমার মনে হয় যে আমাদের দেশে একটা জিনিস হচ্ছে কোনো কিছু বাড়লে আর কমে না, এই ট্রেন্ডটা যাতে না থাকে। শুধুমাত্র পেঁয়াজের দামটাই দেখেছি যে বাড়ার পরে কমেছে, কিছুটা কমেছে। সো আমরা আশা করব যে এই ট্রান্সপোর্ট সেক্টরের ইয়েটাও অনেক কমবে। কারণ হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড জ্বালানির পরিমাণ, জ্বালানির দাম, তেলের যে দাম সেটা কিন্তু অনেকটাই পড়ে গিয়েছে। বাট আমরা যদি আমাদের বিগত 10 বছর দেখি, আমাদের কিন্তু এই পেট্রোল, ডিজেল, অয়েলের প্রাইসটা কিন্তু সেম 80 টাকা 90 টাকা রয়ে গেছে, মাঝে মধ্যে বেড়েছেও, কখনো কিন্তু কমেনি। সো এটা নিয়ে একটা কিন্তু রিসার্চ অলরেডি দিয়েছে। সো আমরা চাইলে, গভর্নমেন্ট চাইলেই কিন্তু এই যে ভাড়া বাড়ার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমরা চাইলেই লাগাম ধরতে পারি। থ্যাংক ইউ স্যার। আমরা একবারে শেষে চলে এসেছি। আমার লাস্ট কোয়েশ্চেন আপনাদের দুজনের কাছেই থাকবে। প্রথমে মাহবুব স্যারের কাছে জানতে চাইবো যে আজকে পরিবেশ দিবস, এই বিষয়ে সামনে রেখে তরুণ প্রজন্মের কাছে আপনাদের প্রত্যাশা কি? ভাই শোনা যাচ্ছে না। স্যার মিউট করা। ঠিক আছে, হ্যাঁ, আজকে পরিবেশ দিবস, আর আমরা জানি পরিবেশ দিবসের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে টাইম ফর নেচার অথবা সেলিব্রেট বায়োডাইভার্সিটি আমরা যেটা বলি। সো আসলে কিন্তু আমাদের এখন কিন্তু সময় এসেছে, এটা আমাদের অনেক আগেই এসেছিল, বাট এখন কিন্তু পিক সময় যে আমাদের আসলে নেচারকে সময় দিতে হবে। আর আমরা যদি দেখি যে নেচারের দুইটা বড় কম্পোনেন্ট, ইকোসিস্টেম এন্ড বায়োডাইভার্সিটি, যেটা কিন্তু আলটিমেটলি আমার যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের 8টা প্রিন্সিপাল আছে, 4টা প্রিন্সিপালের মধ্যে উল্লেখযোগ্য 2টা প্রিন্সিপাল কিন্তু হচ্ছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন অফ ইকোলজি। সো আমাদের এই আজকের পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটা কিন্তু টাইম ডিমান্ডিং একটা ইয়ে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আগেই দেখে এসেছি যে আমরা যদি এই পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ না করতে পারি, সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের অস্তিত্বের উপর কিন্তু একটা হুমকি আসবে। তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কিন্তু কোভিড-19 প্যান্ডেমিক। আর এই পরিবেশ দিবস সামনে রেখে তরুণ প্রজন্মের কাছে আসলে প্রত্যাশা আমাদের সবসময় অনেক বেশি, কারণ হচ্ছে সকল ভালো পরিবর্তনগুলো কিন্তু তরুণ প্রজন্মের হাত ধরেই আসে। তো আমার প্রত্যাশা থাকবে তরুণ প্রজন্মের প্রতি যে আমরা ভার্চুয়াল জগৎটাকে একটু কম প্রায়োরিটি দিব, আমরা হচ্ছে বাস্তবিক জগৎটা নিয়ে কাজ করব। আমার মধ্যে যে পটেনশিয়ালিটা আছে বা আমাদের মধ্যে যে তরুণ প্রজন্মের মধ্যে যে উদ্ভাবনী শক্তি আছে সেটা ব্যবহার করে আমরা কিন্তু নতুন ইম্প্যাক্টফুল ইনভেনশন তৈরি করব, যেটা দিয়ে আমরা কিন্তু সমাজ, মানুষ এবং দেশের জন্য কাজ করতে পারবো। আর সেই জায়গা থেকে তরুণ প্রজন্মের উচিত যে এই যে এখন আমরা যে ক্রাইসিসের মধ্যে আছি, এবং এই ক্রাইসিস ওভার হয়ে গেলেও আমরা কিন্তু এনভায়রনমেন্টাল ক্রাইসিসটা কিন্তু কখনোই অতি শীঘ্রই কমাতে পারবো না। তো সেই জায়গা থেকে আমরা আমাদের তরুণ সমাজ এগিয়ে আসতে হবে। তারা হচ্ছে প্রচুর ভলান্টারিজ অ্যাক্টিভিটিস করবে, যার মাধ্যমে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসটা ম্যাস পর্যায়ে হচ্ছে গিয়ে ইমপ্রুভ করবে। আর আমি বলতে চাই না যে সামাজিক যোগাযোগ মাধ্যমের তেমন কোনো ভূমিকা নাই, অবশ্যই আমি বলছি না যে পুরোপুরি এটা থেকে বিমুখ হতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের যে এই যে উদ্ভাবনী শক্তি থেকে আমরা যে উদ্ভাবনগুলো করব সেগুলো কিন্তু প্রচার প্রচারণা করতে পারি। আমরা চাইলে যেমন লিঙ্কডইনে দেখবা যে মোস্টলি আমরা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট বা ইনভেনশন গুলো নিয়ে কথা বলি। সো পরিবেশ দিবস উপলক্ষে আমি জাস্ট সিম্পলি আমার তরুণ প্রজন্মের কাছে যে প্রত্যাশা সেটা হচ্ছে গিয়ে আমরা পিপল নিয়ে না, ইভেন্ট নিয়ে না, আমরা সবসময় ইনভেনশন নিয়ে কথা বলবো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার কবির স্যার, আপনি যদি কিছু অ্যাড করতেন। সো প্রতি বছর 5ই জুন আমরা জানি সারা বিশ্বব্যাপী পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়, এবং এই বছরও এই থিমটা কিন্তু একটু অন্যান্য বছরগুলোর থেকে আলাদা। এই বছরের যে থিমটা সেটা হচ্ছে টাইম ফর নেচার। সো বায়োডাইভার্সিটি খুবই একটা হলিস্টিক টার্ম, একটা বড় টার্ম। সো এই প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই কোনোটা কম ইম্পর্টেন্ট এটা কিন্তু বলাটা কোনোভাবেই সমীচীন না। আমি যদি রিসেন্ট কিছু ঘটনার কথা উল্লেখ করি, তুমি দেখবে যে ব্রাজিল, আমেরিকা বা অস্ট্রেলিয়াতে 3 জায়গাতে কিন্তু বুশ ফায়ার হয়েছে। আবার এর আগে যে আফ্রিকাতে পঙ্গপাল ছিল এবং ওটা এখন
এশিয়াতে চলে এসেছে, এবং এই মুহূর্তে যে করোনা, এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু প্রকাশ করে যে এনভায়রনমেন্ট অথবা বায়োডাইভার্সিটির প্রত্যেকটা এলিমেন্টই আমাদের সাথে রিলেটেড, আমাদের সাথে সম্পর্কিত। বর্তমানে যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখো, তাহলে হচ্ছে পৃথিবীতে 80 লক্ষ বিভিন্ন ধরনের প্রাণী আছে, এবং 80 লক্ষ প্রাণীর মধ্যে সব থেকে বড় ধরো হাতি যেমন আছে, আবার সব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়াও আছে। তো কোনোটার থেকে কোনোটার দাম কি কম, কোনোটার থেকে কোনোটার গুরুত্ব কি কম? আমার মনে হয় না, কারণ কোনোটাই ছাড়া আমরা বাঁচতে পারবো না। হয়তো একটা সময় দিয়ে তাদের অভাবটা আমরা বোধ করতে পারবো। তোমরা জানো কিনা যে ইতিমধ্যে পৃথিবী থেকে 12%, তার মানে 10 লাখ যে স্পিসিস আছে সেগুলো এক্সটিংক্ট হয়ে গিয়েছে, এবং বায়োডাইভার্সিটি যে লুজিং এর যে হার, সেটা কিন্তু অন্যান্য যে কোনো সময় থেকে 1000 গুণ বেশি। সো আমরা কি চাচ্ছি যে খুব অচিরেই পৃথিবী থেকে সব ধরনের বায়োডাইভার্সিটি হারিয়ে যাক? আমি এর আগে কিন্তু জুনোটিক ডিজিজের কথা বলেছি, যে প্রতি মাসে বা প্রতি 4 মাস অন্তর অন্তর নতুন একটা রোগ আমাদের মাঝে যুক্ত হচ্ছে। সো এটা কিন্তু আমাদের যে জীবনযাত্রার যে বাড়াবাড়ি, আমাদের অতিরিক্ত যে লোভ, এবং আমাদের মানুষের যে এনক্রসমেন্ট, এইগুলা কিন্তু ফলাফল। এখন আমাদের একমাত্র দায়িত্ব কি জানো? নেচারের সাথে হারমোনি করতে হবে। হারমোনিতে যদি না যাই, তাহলে কোনোভাবেই পুরো সিস্টেমটা একটা সাস্টেনেবল ওয়েতে রাখা সম্ভব না। আমি একটা কথা সবসময় শুনে আসছি যে সারা পৃথিবী কোভিডের সাথে যুদ্ধ করছে, আমরা শুনি না? কিন্তু আসলে কি তাই? ঘটনাটা কি সেটা? সারা পৃথিবী কিন্তু যুদ্ধ করছে না, যুদ্ধ করছে মানুষ বনাম ভাইরাস। কিন্তু এই বায়োডাইভার্সিটির অন্যান্য কম্পোনেন্ট গুলো যুদ্ধ করছে না, তারা কিন্তু তাদের সাথে ভাইরাসের যুদ্ধ না। সো এই মুহূর্তে এখনো সময় আছে, আমাদের হারমোনিতে যেতে হবে, সবার সাথে সবার হারমোনিতে আসতে হবে। তাছাড়া কিন্তু এই সময়টাতে আমরা নেচারটাকে রক্ষা করতে পারবো না। সো দ্যাটস ওয়াই এই বছরের যে থিম, এইটা হচ্ছে দিস ইজ দ্য টাইম ফর নেচার। সো এই সময়টাতে এটাকে আমি বলতেছি যে এটা ওয়েক আপ কল, তোমার জন্য এগিয়ে আসার সময়। সো তরুণ যে সমাজ আছে, তারপরে যুব যে সমাজ আছে, এদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা তোমাদের অ্যানথ্রোপোসেন্ট্রিজম অথবা হিউম্যান সুপ্রিমেসি এই ধারণা থেকে বেরিয়ে আসো। তুমি যতদিন তোমাকে সুপ্রিম ভাববা এবং তুমি পরিবেশের ক্ষতি করবা, ততদিন কিন্তু ইকোসিস্টেমটা রক্ষা করা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। সো এই মুহূর্তে এই পরিবর্তনটা তোমাদের মাধ্যমে হওয়া সম্ভব, এবং আমি পবিত্র এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে আহ্বান করব, এই পরিবর্তনটা তোমরা নিয়ে আসো এবং এই পরিবর্তনটাতে তোমরা লিড দাও। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সেশনটা খুবই ইন্টারেক্টিভ এবং খুবই ভালো ছিল। আর যে অডিয়েন্সরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। স্যার, শেষে যদি আপনি এই সেশনের ব্যাপারে বা পবিত্র ব্যাপারে কিছু বলে শেষ করে দিতেন তাহলে ভালো হতো স্যার। কবির স্যার থেকে শুরু করুন। আসলে প্রবৃত্তকে ধন্যবাদ দিয়েছি অলরেডি, কিন্তু কিছু কিছু বিষয় বলি। আসলে এই এনভায়রনমেন্টাল কনজারভেশন, এই কাজগুলো কিন্তু অনেকগুলো সংগঠন আছে, কিন্তু আমি দেখি যে এদের পারস্পরিক ইন্টারেকশন গুলো আরেকটু বাড়ানো দরকার আছে। কারণ তুমি যখন ধরো সাতক্ষীরাতে কোনো একটা পার্টিকুলার জায়গায় সহযোগিতা করতে যাচ্ছ, আমি জানি আমি যেহেতু খুলনা ভার্সিটি থেকে এসেছি, আমি জানি যে ওখানে অলরেডি ইউনিয়ন ভিত্তিক সহযোগিতা করা হচ্ছে। সো এই যদি রিজিওনাল সংগঠনগুলোর সাথে যে ঢাকা বেস সংগঠনগুলোর যদি একটি কোলাবোরেশন থাকে, তাহলে যেই জায়গাগুলোতে সহযোগিতা পৌঁছাচ্ছে না, সেই জায়গাগুলোতে আরো সহজে সহযোগিতা পৌঁছানো যাবে। প্রবৃত্তকে ধন্যবাদ। আমি সবাইকে আবার অনুরোধ করব যে প্রবৃত্ত যে কার্যক্রম পরিচালনা করছে, তাদের এই কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এবং আমরা যারা পারবো আমরা নিজেরা থেকে আরো বেশি সহযোগিতা করবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। প্রবৃত্ত নিয়ে আমি আগেও বলেছি, আর আমি বরাবরই এই ব্যাপারগুলোতে খুব অপটিমিস্টিক। আমি হচ্ছে গিয়ে দেখছি যে আমার ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্লাবের সাথে সংযুক্ত, এবং তারা বিভিন্নভাবে ভলেন্টিয়ার কাজ করে আসছে। তারা কিন্তু তাদের জায়গা থেকে এনভায়রনমেন্টের জন্য কাজ করছে। সো এইরকম আমার ভার্সিটির স্টুডেন্টের মতো অন্যান্য ভার্সিটির স্টুডেন্টদেরকে, অন্যান্য তরুণ সমাজকে আসতে হবে। এই ধরনের প্ল্যাটফর্মগুলো আরো তৈরি হবে, তাহলে হচ্ছে গিয়ে কবির ভাই যেটা বললো যে এই সিনক্রোনাইজ করলে কিন্তু আমাদের কাজ করতে খুব ইজনেস হয়ে যাবে। আমি যদি আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সময়ের কথা বলি, আমি কিন্তু আমার ফার্স্ট ইয়ারে থাকতে প্রজেক্ট এনভায়রনমেন্ট নামে একটা অর্গানাইজেশন খোলার চেষ্টা করেছি, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায়। কিন্তু পরবর্তীতে ওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে অনেক চ্যালেঞ্জ থাকে, অনেক ইস্যু থাকে। আমার যেহেতু ঢাকা থেকে আসা যাওয়া করতাম, আমার এখানে টিউশনি করানো থেকে শুরু করে অন্যান্য কাজ ছিল, ক্যাম্পাসে তেমন একটা সময় দেওয়া হতো না। পরবর্তীতে দেখা গেছে যে আমাদের জুনিয়ররাও কিন্তু অনেক
অর্গানাইজেশন এনেছে। তোমরা দেখেছো যে তোমাদের ফৌজিয়া ম্যামের হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশন ছিল নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ, তারা কিন্তু এটা কন্টিনিউ করতে পেরেছে। সো এই রকম অর্গানাইজেশনগুলো কিন্তু ভলেন্টিয়ার অর্গানাইজেশনগুলো আরও আসা উচিত এবং নিজেদের মধ্যে সিনক্রোনাইজ এবং হারমোনি করা উচিত এবং একসাথে। আসলে আমরা কিন্তু একা কিন্তু কিছু করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না আমি একা ঘরে বসে বা একা বিপ্লবী হয়ে আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো। আমার কিন্তু আসলে ইউনিটিটা খুবই জরুরি। সো সেই জায়গা থেকে আমি মনে করবো আমার তরুণদের মধ্যে যে ইউনিটিটা সেটা যাতে বজায় থাকে এবং প্রত্যেকটা অর্গানাইজেশন প্রবৃত্তর সাথে প্রবৃত্ত অন্যান্যদের সাথেও ফিউচারে কাজ করবে। আশা করি যে ভালো ভালো যে অর্গানাইজেশন নেচার, আমরা যদি IUCN এর কথা বলি, অ্যাকশন এডের কথা বলি, এদের সাথে কাজ করবে ফিউচারে। সো আর হচ্ছে গিয়ে ওরা যেহেতু ভালো কাজগুলো করছে, অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতামূলক কাজ করছে, আমরা অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। আমরা দুইটা জিনিস সবসময় মাথায় রাখবো, অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনলেজ। এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করি, দেখবো যে আমাদের ইন্সপায়ারেশন, কাজ করার ইন্সপায়ারেশন কিন্তু অনেক বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আরেকটা ব্যাপার হচ্ছে প্রবৃত্ত যেহেতু আমফান এফেক্টেড লোকজন নিয়ে কাজ করছে, যারা খুব কষ্টে আছে, আমরা দেখেছি ঈদের নামাজও তারা পানির মধ্যে পড়েছে, এরকম সিচুয়েশনে আছে, খাবার খেতে পারছে না। তো সেই জায়গা থেকে প্রবৃত্ত যেহেতু কাজ করছে, আমরা অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমরা যতটুকু সাহায্য করতে পারি। আর ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েবিনার আজকের পরিবেশ দিবস উপলক্ষে আয়োজন করার জন্য। আর পুরো টিমকে আমি ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি আমার যে স্টুডেন্টরা আছে যারা কমেন্ট করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমাদের এই অনুষ্ঠানটা দেখেছে এবং ইভেন আমি অনেকে আমাকে পার্সোনালি বেস্ট উইশেস জানিয়েছে। সো আমি আসলে ধন্যবাদ আমার স্টুডেন্টদের প্রতি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি, তার আগে আমি বলবো যে যারা আমফান এফেক্টেড মানুষ আছে তাদেরকে প্লিজ আপনারা সাহায্য করুন। বিকাশ নাম্বার দেওয়া আছে, আমাদের ইভেন্ট লিঙ্কেও সব ডেসক্রিপশন সহ সব দেওয়া আছে। আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন প্লিজ সাহায্য করুন। আর প্রবৃত্ত রিক্রুটমেন্ট ফর্ম দেওয়া আছে, আপনারা যদি আমাদের সাথে জয়েন হতে চান রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ করুন, 10 জন পর্যন্ত টাইম। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আমাদের এভাবে সাপোর্ট করতে থাকুন, ইনশাআল্লাহ আমরা সামনে আরো এরকম প্রোগ্রাম নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইউ আর ভেরি ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।